আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি তাপগতিবিদ্যার 4 নাম্বার ক্লাসে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা ইনফরমেশন জানিয়ে দিলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। এবং আজকের ক্লাসে তোমাদের জন্য বলে রাখি যে আমাদের কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু টপিক আমরা পড়ব। আজকের ক্লাসে আমরা গ্রাফ রিলেটেড, ইন্ডিকেটর ডায়াগ্রাম রিলেটেড যত রকমের প্রবলেম সম্ভব হয় সবগুলো প্রবলেমই শেষ করে ফেলার চেষ্টা করব। সো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। আর আরেকটা জিনিস, সবাই খাতা কলম ক্যালকুলেটর এই তিনটা এলিমেন্ট অবশ্যই এখনই গুছিয়ে ফেলো ক্লাস শুরু করে দেওয়ার আগেই, কারণ আজকে ক্লাসে কিন্তু কয়েকটা জিনিস তুলতে হবে ভাইয়া। অ্যান্ড ক্লাসে বসে এগুলো না তুললে আমি যতই পিডিএফ দিই, স্লাইড দিই, ওই জিনিসগুলো কিন্তু পরে আর দেখা হয় না বা ওই রকমভাবে পারা যায় না যেভাবে ভাইয়া বলতেছি এখন। সেটা যদি সাথে সাথে তুলে রাখো, আমি বলবো ভাইয়া কোন স্লাইডগুলো তুলতে হবে, কোন স্লাইডগুলো না তুললেও চলবে। জাস্ট ভাইয়ার সাথে কোঅপারেট করলে আশা করি এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো সমস্যাই থাকবে না। একটু জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কয়েকজন যুক্ত হয়ে গেছো। সো মৌরি যুক্ত হয়ে গেছো, তারপরে অদিতি যুক্ত হয়ে গেছো, রেহানা আহমেদ যুক্ত হয়ে গেছো, ঝুমা যুক্ত হয়ে গেছো, স্বপন দাস যুক্ত হয়ে গেছো, আঞ্জুমানারা বেগম যুক্ত হয়ে গেছো। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে অনেকেই তোমরা কিন্তু যুক্ত হয়ে গেছো। সো একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও যারা যারা ক্লাসটা করবে বলে ভাবছিল এখনও জয়েন হয় নাই। দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আর 30 সেকেন্ড আমরা অপেক্ষা করি, রাইট? যারা যারা এখনও জয়েন হয়নি তাদের জন্য আর 30 সেকেন্ড অপেক্ষা করি। ওকে, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবাই আমাকে সালাম দিচ্ছে, সবাইকে আমার তরফ থেকেও সালাম। সামিহা শেখ, রাইহান, হাসনা, রাশেদ মাহমুদ, স্বপন দাস, জনি, তাহফিম আকিব, জাকিয়া সাইমা, অনেকেই যুক্ত হয়ে গেছো অ্যান্ড তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দিচ্ছ। থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে। একটু দ্রুত আমরা যুক্ত হয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে কিন্তু আমরা একটা কোর পোর্শন শেষ করে ফেলবো এবং এই ক্লাসটা যদি ভালো মতন শেষ করতে পারো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টও তাপগতিবিদ্যার একদম প্রথম দিকে একটা অ্যাসাইনমেন্ট এসেছিল না, ওই জিনিসগুলোর উত্তরও আজকে ক্লাসে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। সো এই টাইপের যত প্রবলেমই হয় এখন থেকে আর কঠিন লাগবে না আজকে ক্লাসটা করার পর। কেন? কারণ আমি প্রত্যেকটা জিনিস লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করবো যে কেন এটা হয়েছে, কেন এটা হয় নাই। আমরা ম্যাথ যখন করব কি কি জায়গায় ভুল করতে পারি সেই জিনিসগুলো দেখিয়ে দেওয়া সহ আমরা আজকে ম্যাথগুলো করবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা যদি ভাগ্য ভালো থাকে, আজকে ক্লাসে আমি যেই জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো থেকে তুমি এইচএসসিতে 10 মার্কস পাইতে পারো, এক, আবার তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টেও 10 মার্কস তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এর জন্য একটু ইম্পর্ট্যান্ট। এবার এতগুলো ক্লাস হচ্ছে ফিজিক্সে, প্রায় কত অসংখ্য ক্লাস, প্রায় 200-র কাছাকাছি তো চলে যাবে ক্লাস, তাই না? 200 বা 180 কাছাকাছি ক্লাস চলে যাবে। এর মধ্যে এমন একটা ক্লাস আমরা আজকে করতে যাচ্ছি যেই ক্লাসটা 20 নাম্বার ক্যারি করতে পারে আমার মেজর 2টা পরীক্ষায়। সো আজকের ক্লাসটা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকের ক্লাসটা তাহলে এবার শুরু করে ফেলি। সো আমরা প্রথমেই যেই জিনিসটা নিয়ে আলোচনা করব একটু বলে নিই। গত ক্লাসে ভাইয়া কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় সমচাপ, সম আয়তন, রুদ্ধতাপীয়, সমষ্ণ, এই যে প্রক্রিয়াগুলো ছিল এগুলোতে আমাদের রূপটা কেমন হয় সেটা দেখছিলাম। আজকে ক্লাসে ওইগুলো নিয়ে তেমন করে। ইন্ডিকেটর ডায়াগ্রাম কি ভাইয়া? আমরা পি ভার্সেস ভি এই যে গ্রাফগুলো যেগুলো পড়বো এগুলোকে আমরা নাম দিই ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই গ্রাফগুলোর অনেক অনেক ফায়দা আছে, অনেক ফায়দা এই গ্রাফগুলো শিখতে পারলে। কেন? কারণ এই গ্রাফগুলো থেকে আমরা যে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ কত হয় সেই জিনিসটা বের করে ফেলতে পারি। তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রাম থেকে কি করা যায়? মেইনলি আমরা কৃত কাজ বের করে ফেলতে পারি। এছাড়াও আমরা অনেকগুলো জায়গায়, অনেকগুলো ম্যাথে অনেক সিদ্ধান্ত নিতে পারি এটা কি প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসারে কোন সূত্র আমি ব্যবহার করব। সো গ্রাফ আজকের ক্লাসে আমরা শিখবো পি ভার্সেস ভি গ্রাফ। ওকে, আচ্ছা, পি ভার্সেস ভি গ্রাফ পড়ার মুহূর্তেই, মানে ইন্ডিকেটর ডায়াগ্রাম পড়ার মুহূর্তেই আমাদের প্রথমেই দুইটা জিনিস জেনে নিতে হবে। একটা হচ্ছে সাইক্লিক প্রসেস, একটা হচ্ছে নন সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস আর নন সাইক্লিক প্রসেস প্রথমে চিত্র দেখি, তারপরে সংজ্ঞায় আসি না হয়। সো পি ভার্সেস ভি গ্রাফ যদি এইরকম হয়, দেখো এইখানে প্রসেসটা কি, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আবার আগের জায়গায় আসছে। এবার দ্বিতীয় গ্রাফটার মধ্যে দেখো, দ্বিতীয় গ্রাফটা কি, আবার কি আগের জায়গায় ফেরত আসছে? আসে নাই। তার মানে কি, দেখো এইখানে এই জায়গা থেকে যদি আমি ধরে নিই এটা এ বিন্দু, আমার কেমন এ বিন্দু, এ বিন্দু থেকে সে এই জায়গায় বি বিন্দুতে আসছে, বি বিন্দু থেকে সে এই জায়গায় সি বিন্দুতে আসছে, দেন আবার এতে ব্যাক করছে। তাহলে এই যেরকম যদি থাকে আমার পি ভার্সেস ভি গ্রাফ, তাহলে এটাকে আমরা কি গ্রাফ বলবো? সাইক্লিক প্রসেসের গ্রাফ বা আবর্ত প্রক্রিয়ার গ্রাফ। বাংলাগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়া বললে বুঝতে হবে যেই জায়গা থেকে শুরু সিস্টেমটা রান হয়ে আবার সেই জায়গায় ফেরত আসবে, ঠিক আছে? গ্রাফটা আবার সেই জায়গায় ফেরত আসবে। এখানে যে এক একটা দাগ দেখাচ্ছি না ভাইয়া, এই যে এ বি,
এবি বলো, বিসি বলো, এগুলো সবগুলো এক একটা কি তাপগতীয় প্রক্রিয়া। গত ক্লাসে আমরা তাপগতীয় প্রক্রিয়া কি দেখছিলাম, এগুলো একটা কি তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে। তাপগতীয় প্রক্রিয়া কি হয়, সমচাপ তাপগতীয় প্রক্রিয়া হয়, সমষ্ণ হয়, রুদ্ধতাপীয় হয়, আর কি হয়, সম আয়তন হয়, তাই তো। এই রকম এক একটা তাপগতীয় প্রক্রিয়া, আর এই পুরাটা মিলে কি একটা আবর্ত প্রক্রিয়া। এক একটা লাইন এক একটা তাপগতীয় প্রক্রিয়া, আর পুরোটা মিলে একটা আবর্ত প্রক্রিয়া। ফাইন, এইখানে কি ভাইয়া যেই জায়গা থেকে কাজ শুরু হয়েছে সেই জায়গায় ফেরত আসছে না, এ থেকে যাত্রা শুরু হলে বিতে আসছে, বি থেকে আবার এই জায়গায় ধরো সিতে আসছে, কিন্তু সি থেকে কি আর এতে ফেরত আসছে না। তাহলে এই প্রক্রিয়াগুলোকে আমরা কি বলবো, এই প্রক্রিয়াগুলোকে বলবো নন সাইক্লিক। নাম থেকেই বোঝা যায় জিনিসটা কি, বা বাংলায় বললে অনাবর্ত প্রক্রিয়া। সো আবর্ত অনাবর্ত প্রক্রিয়া কি, গ্রাফ দেখে আমরা এখন বুঝতে পারবো না, পারবো। এগুলো ডেফিনেশন আসতে আমি দেখি নাই কখনো, আসলে এই ডেফিনেশনগুলো দিয়ে দিবা। আর যদি এটা কেন দেখাচ্ছি, কারণ তোমার প্রশ্নে দেওয়া থাকবে আবর্ত প্রক্রিয়া অনাবর্ত প্রক্রিয়া, তো তখন তোমার ওই প্রশ্নের এই নামটা থেকে বুঝে ফেলতে হবে কোন গ্রাফ। এন্ড গ্রাফ থেকে যেহেতু আমরা ম্যাথ করবো, বলছি ভাইয়া গ্রাফ থেকে কাজ বের করা যায়, এছাড়াও অনেক কিছু বের করা যায়। তাহলে এই জায়গাটার মধ্যে তোমরা একটু দুইটা জিনিস লিখবা। এই হেডিংটা তুলবা, সংজ্ঞা লেখা লাগবে না, সংজ্ঞা স্লাইডটা দিয়ে দিব ভাইয়া। হেডিংটা তুলবা, এই গ্রাফটা তুলবা, আর এই গ্রাফটা তুলবা। একটু দ্রুত 30 সেকেন্ডের মধ্যে তুললে আমাকে একটু কমেন্টে জানাও তো তুলছো কিনা, একটু দ্রুত 30 সেকেন্ডের মধ্যে। আজকে ক্লাসে আমরা বলছি একটা মেজর জিনিস শেষ করবো, আমার সাথে একটু কোঅপারেট করতে হবে, না হলে কিন্তু শেষ হবে না, ঠিক আছে। ওকে, তাহলে এই যে জিনিসটা, এই দুইটা গ্রাফ একটু তোমরা তুলে আমাকে একটু জানাও। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে তুলতে হবে। এন্ড আজকের ক্লাসে আমরা কিন্তু একটু ফাস্ট লিখবো, একদম ভাইয়া বলছি সাদা সাদা লিখে ফেলা এভাবে। এই হেডিংটা তুলবা, ওই গ্রাফটা তুলবা, এই গ্রাফটা তুলবা। ওই প্রথম গ্রাফটার নিচে লিখবা আবর্ত প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস, দ্বিতীয় গ্রাফটার নিচে লিখবা অনাবর্ত প্রক্রিয়া বা নন সাইক্লিক প্রসেস। সংজ্ঞা লাগবে না, ছোট করে দিচ্ছি ভাইয়া, কারণ আমরা এই জিনিসটা দিয়ে দিব, এই স্লাইডটা দিয়ে দিব। সো মুহিত অলরেডি তুলে ফেলছে, আব্দুল্লাহ তুলে ফেলছে, মামুন আব্দুল্লাহ তুলে ফেলছে, আমার এখানে মুহিত তুলে ফেলছে, সেতু তুলে ফেলছে, হাবিবা মিম তুলে ফেলছে, তারপরে হ্যাঁ ওকে হাবিবা মিম তুলে ফেলছে, চাই তুলে ফেলছে, জান্নাতুল তাজরিন, অনেকেই তুলে ফেলছে, সৌদা আক্তার। আচ্ছা ঠিক আছে, বাকিরা যারা তুলতে একটা ইনফরমেশন দিয়ে দিই, এন্ড যারা তুলছো তারাও দেখো, যারা তুলে নাই তারাও দেখো। এই আবর্ত প্রক্রিয়াগুলোকে আমরা এক একটা পাত এ বি, বিসি, সি এ, এগুলো তো এক একটা কি বলছি তাপগতীয় প্রক্রিয়া নাকি। আর এ বি সি এ, এই পুরাটা যদি আমি লিখি তাহলে এটাকে বলবো কি আবর্ত প্রক্রিয়া। সো আবর্ত প্রক্রিয়া লেখার কিন্তু নিয়ম আছে, তুমি এবিসি আবর্ত প্রক্রিয়া বলতে পারবে না, তোমার বলতে হবে এবিসি এ, মানে যেই পয়েন্টের থেকে শুরু সেই পয়েন্টে আবার ফেরত আসতে হবে। এমনিও বলতে পারো কেউ চাইলে বিসি বি এ বি, ঠিক আছে, যেইটা দিয়ে শুরু সেটা দিয়েই শেষ হইতে হবে, তাহলে এটা আবর্ত প্রক্রিয়া, ঠিক আছে। লেখার ক্ষেত্রে এটা হচ্ছে লেখার গ্রামার এবিসি এ, ঠিক আছে, পুরোটা লিখতে হবে। এইটার জন্য কি লিখবা, এটা তো অনাবর্ত প্রক্রিয়া, তাহলে বলবা এখানে এবিসি একটি অনাবর্ত প্রক্রিয়া, এটা হচ্ছে এবিসি একটা অনাবর্ত প্রক্রিয়া, এটা হচ্ছে এবিসি এ, ঠিক আছে। তাহলে আশা করি আমরা লেখার গ্রামারটাও বুঝে গেছি যে আমাদের যেইটা দিয়ে শুরু সেটা দিয়েই শেষ করে লিখতে হবে। তাহলে এটা একটা আবর্ত প্রক্রিয়ার লিখার রূপ, আর এটা একটা অনাবর্ত প্রক্রিয়া লিখার রূপ, কেমন? ওকে ফাইন, তাহলে এই পেজটা আশা করি তোমাদের সবারই হয়ে গেছে, এখানে কঠিন কিছুই ছিল না। এবার আমরা চলে যাই আমাদের কৃত কাজ বের করব, আবর্ত প্রক্রিয়া হোক বা অনাবর্ত প্রক্রিয়া হোক। গত ক্লাসের একটা রিমাইন্ডার দেই, গত ক্লাসে আমরা একটা কৃত কাজের ফর্মুলা শিখছিলাম, সেটা কি শিখছিলাম, ডিল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, একটা ফর্মুলা ডিরাইভ করে দেখাইছি না ভাইয়া, একটা ফর্মুলা ডিরাইভ করে দেখাইছি গত ক্লাসের পরে। এটা কৃত কাজ ইকুয়াল টু চাপ ইনটু আয়তনের পরিবর্তন। আজকের ক্লাসে আমরা এই ফর্মুলাটি গ্রাফের মধ্যে কিভাবে হয় সেটা দেখব। এটা তো আমাদের গত ক্লাসে শেখা ফর্মুলা, এটাই গ্রাফের মধ্যে কিভাবে হয় সেটা দেখব। এটা কি গ্রাফ ভাইয়া, পি ভার্সেস ভি গ্রাফ, রাইট? সো পি ভার্সেস ভি গ্রাফ যদি হয়, আমি একটা গ্রাফ আঁকাই। সো সাপোজ ধরো এখানে এ এক্স বি বি ওয়াই এ, একটা কি প্রক্রিয়া, এটা এ এক্স বি বি ওয়াই এ, এটা একটা কি প্রক্রিয়া, এটা একটা আবর্ত প্রক্রিয়া, রাইট? সাইক্লিক প্রসেস, কারণ এটা যেই জায়গা থেকে শুরু আবার সেই জায়গায় ফেরত আসছে। আমাদের টার্গেট কি, দুইটা জিনিস বের করা, ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস, ওয়ার্ক ডান ইন নন সাইক্লিক প্রসেস। প্রথমে ভাইয়া নন সাইক্লিক প্রসেসের জন্য দেখাই, নন সাইক্লিক প্রসেস গত ক্লাসেও এটা দেখাইছিলাম। হ্যাঁ, আমরা বলছিলাম না গ্রাফের এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলকে কি বলে, কৃতকাজ বলে। কিভাবে পাইছিলাম আমরা, এই জিনিসটা যে ধরো সাপোজ এ তোমাকে বললো, কথার কথা তোমাকে বললো যে তুমি কৃতকাজ বের করো, কৃতকাজ বের করো, কোন প্রসেসের জন্য বের করবা, এ এক্স বি প্রসেসের জন্য। এ এক্স বি একটা কি প্রক্রিয়া, শুধু এ এক্স বি কি প্রক্রিয়া, অনাবর্ত, নন সাইক্লিক নাকি।
তো এইটার জন্য একটা কৃতকাজ বের করতে হবে। তুমি কি করবা, খুবই ইজি থিং, তুমি যেই প্রক্রিয়াটা বলছো তুমি দেখবা আচ্ছা এ এক্স বি, তাহলে এটার প্রথম পয়েন্টটা নিবা, এটার প্রথম পয়েন্টটা নিবা, একটা পথের প্রথম পয়েন্টটা নিলা, শেষ পয়েন্টটা নিলা, এইটা থেকে এক্স অক্ষের দিকে একটা দাগ টান দিবা খাড়া, এটা থেকে এক্স অক্ষের দিকে একটা খাড়া, নিচে দিকে দাগ টান দিবা। দাগ টান দেওয়ার পর এই যে মাঝখানে যেই এরিয়াটা তৈরি হয়েছে, এই যে মাঝখানে গ্রিন কালার দিয়ে ভাইয়া যেটা শেড দিচ্ছে, মাঝখানে যেই গ্রিন কালার দিয়ে যেটা শেড দিচ্ছে, এই যে এরিয়াটা তৈরি হলো না, এই এরিয়াটাকে আমরা বলবো কি, এই এরিয়াটাকে বলবো যে এ এক্স বি পথের জন্য কৃতকাজ। তাহলে আমি পুরোটাই শেড করে দিই, কারণ এই কালার করাটার মধ্যেও একটা জিনিস বুঝাবো ভাইয়া কালার করে, ঠিক আছে? তাহলে গ্রিন কালারের এরিয়াটাকে আমরা বলবো এ এক্স বি পথটা যদি সংগঠিত হয়, প্রক্রিয়াটা যদি সংগঠিত হয়, তাহলে ওই প্রক্রিয়ায় কৃতকাজের মান, ওই প্রক্রিয়ায় কি কৃতকাজের মান হচ্ছে এই গ্রিন কালারের শেডের এরিয়াটা, গ্রিন কালারের শেডেড এরিয়াটা পুরোটাই মার্ক করতেছি, কারণ আছে একটা, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার তাহলে আমরা এটা কি বলতে পারি, এটার ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু, আমি কালার দিয়ে বুঝাই তোমাদেরকে, এটা ইকুয়াল টু গ্রিন কালারের গ্রিন এরিয়া মান, ঠিক আছে? গ্রিন যে ক্ষেত্রফলটা আছে সেটার মানটাই হচ্ছে কি আমার এটার ক্ষেত্রে কৃতকাজ। এখন আসবে এটা প্লাস না মাইনাস, এটা প্লাস না মাইনাস, তুমি তো মান জেনে গেল, আচ্ছা ওইটার ক্ষেত্রফলের মানটাই যেটা, এটাই কৃতকাজের মান, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে তোমার মনে হচ্ছে এটা তো ট্রাপিজিয়াম শেপও না, এটা ত্রিভুজ শেপও না, এটা রেক্ট্যাঙ্গেল শেপও না, এই ক্ষেত্রে তুমি সরাসরি করতে পারবে না। এই ক্ষেত্রেও কিভাবে করতে পারো সেটাও কিন্তু আসছে পরের ক্লাসে, ঠিক আছে? যদি এরকম রেগুলার শেপ না হয়, কিন্তু এখানে যদি এটা কার্ভ না হয়, এটা যদি এরকম হইতো তাহলে কিন্তু তুমি যে দাগটা এনে দিলে এটা কি হইতো, একটা ট্রাপিজিয়াম হইতো। এই দাগটা যদি, লালটা যদি কার্ভ না হয়, এরকম একটা স্ট্রেট লাইন হইতো, এরকম একটা স্ট্রেট লাইন হইতো, তাহলে কিন্তু তুমি কি করতে পারতা, তাহলে তুমি এই জায়গাটাতে দাগটা এনে দিয়ে কিন্তু একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারতা। বলতাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হচ্ছে কৃতকাজের মান, ঠিক আছে? তাহলে এটা গেল অনাবর্ত বা নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজের মান। দিকটা কেমনে হয়, দিকটা বলছি ভাইয়া প্রসারণ যদি হয়, এটা একটু ভালো করে খেয়াল রাখো, প্রসারণ যদি হয় তাহলে আমরা বলবো কৃতকাজ পজিটিভ। প্রসারণ হয়েছে কি হয় নাই কেমনে বুঝবো, প্রসারণ হয়েছে কি হয় না কেমনে বুঝবো, এটা কি লেখা এ এক্স বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ তে যে কোনো একটা আয়তনের মান থাকবে, ধরে নাও কথার কথা 10 20 এরকম কিছু 10, বিতে এই মানটা কি, এটা যেটাই হোক না কেন বি এর মানটা কি অবশ্যই বড় হবে না, কারণ গ্রাফ বরাবর সে কি আছে, ডান দিকে আছে, ডান দিকে গেলে কি হয়, এক্স অক্ষ বরাবর স্থানাঙ্কের মান বাড়ে, রাইট? এটা 10 20 এরকম কিছু হবে, তার মানে বোঝাই যাচ্ছে যে ভ্যালুটা কি হয়েছে, বাড়ছে। এ থেকে আগে ছিল এতে, পরে গেছে বিতে, এন্ড এ থেকে যখন বিতে গেছে, মানে এ এক্স বি পথে এ থেকে যখন বিতে গেছে, তখন আয়তনের মান বাড়ছে। আয়তন যদি বাড়ে বা প্রসারণ হয় তাহলে এটা কি বলবো, এটা পজিটিভ, এটা কি পজিটিভ, রাইট? ওকে, এবার আমি আসি, আমরা নন সাইক্লিক প্রসেসের জন্য তার মানে ব্যাপারটা বুঝে ফেললাম, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল হচ্ছে কৃতকাজের মান, আর সাইন প্লাস না মাইনাস নিব, প্রসারণ হইলে প্লাস, যদি সংকোচন হয় মাইনাস। আমার এই ঘটনার জন্য প্রসারণ এ থেকে বিতে প্রসারণ হয়েছে, তাই এটা প্লাস। যদি আমাকে এটাই বলতো বি এক্স এ, তাহলে কিন্তু মাইনাস হতো, কারণ আগে বি পরে এ। এই প্যাটার্নটা কিন্তু ইম্পর্টেন্ট, আগে কি লিখছো, এ লিখছো না বি লিখছো, ঠিক আছে? ইচ্ছা মতো লেখা যাবে না। এ এক্স বি মানে এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে প্রসারণ, তাই প্লাস দিছি, কেমন? আচ্ছা এবার আমি আসি, যদি আমাদের এই প্রসেসটা থাকে, এই প্রসেসটা আরেকটা প্রসেস এখানে দেয়া আছে, এই প্রসেসটা যে এখানে মুছে দিই তাহলে বুঝতে পারবো, যে এই গ্রিন প্রসেসটা, এটা কি বি ওয়াই এ প্রসেস, যেখানে একটা ওয়াই আছে, যদি না দেখতে পারো এটা একটা ওয়াই আছে এখানে একটা, ঠিক আছে? তো বি ওয়াই এ, এখন ধরো আমাকে বললো বি ওয়াই এ কৃতকাজ বের করতে, বি ওয়াই এর কৃতকাজ বের করতে। আমাদের আলটিমেট টার্গেট কি, এগুলো কেন করতেছি আমরা আলটিমেটলি পুরো চক্রের জন্য, পুরো সাইকেলের জন্য আমরা আলটিমেটলি কৃতকাজ বের করতে চাই। পুরো সাইকেলের জন্য কৃতকাজটা অ্যাকচুয়ালি কি, কাজ কি রাশি, স্কেলার না ভেক্টর? উত্তর দাও কমেন্টে, কাজ কি রাশি, স্কেলার না ভেক্টর? অবশ্যই কাজ একটা স্কেলার রাশি। স্কেলার রাশি যদি হয়, স্কেলার রাশির লব্ধি কেমনে হয়, স্কেলার রাশির লব্ধি হয় দুইটা যোগ করলে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটা বের করতে চাই, এইটা আসলে কে হবে, এইটা আসলে হবে ডেল ডাব্লিউ এ এক্স বি, এই পদটা সংগঠিত হয়েছে, প্লাস ডেল ডাব্লিউ এ বি ওয়াই এ, বি ওয়াই এ। তাহলে দেখো এ এক্স বি বি ওয়াই এ, এটা একটা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের জন্য কিন্তু কাজ হবে, তাহলে ওই সাইক্লিকের ভেতরে যতগুলো নন সাইক্লিক আছে, যতগুলো আলাদা পথ আছে, এক্স বি আছে আমার এখানে, বি ওয়াই এ আছে, দুইটাই আছে আমার কাছে এখানে, এই দুইটা পথে যে কৃতকাজ, সেই কৃতকাজগুলো যোগ করলেই পাবো সাইক্লিক প্রসেসের কৃতকাজ। তাহলে আমরা এখন এইটা বের করতেছি এর জন্য, কারণ আমরা ফাইনালি এটা বের করতে চাই। ফাইনালি কাকে বের করতে চাই, ফাইনালি আমরা তাকে বের করতে চাই।
এবার চলে আসি বি ওয়াই এটা আসলে কতটুকু। বি ওয়াই এ, এখন এই বি ওয়াই এ পথের জন্য কৃতকাজ তুমি ভুলে যাও এ এক্স বি বলতে কিছু ছিল, তুমি শুধু মনে রাখো শুধু যদি বি ওয়াই এ লাইনটা থাকতো আর কৃতকাজ বের করতে বলতো কি করতাম ভাইয়া, বি পয়েন্ট এ পয়েন্ট থেকে নিচের দিকে একটা দাগ টান দিতাম, বি পয়েন্ট থেকে নিচের দিকে একটা দাগ টান দিতাম, কারণ এটা নন সাইক্লিক হিসেবে চিন্তা করছি, আমি ধরেই নেই যে এখানে এ এক্স বি বলতে কিছু আছে, আমি যা চিন্তা করছি শুধু বি ওয়াই এ যদি থাকতো তাহলে এ থেকে নিচের দিকে টান দিতাম, বি থেকে নিচের দিকে টান দিতাম, টান দেওয়ার পরে এই জায়গায় যে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা তৈরি হতো, এই জায়গায় যে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা তৈরি হতো, যেটাকে ভাইয়া এখন কমলা কালার দিয়ে মার্ক করতেছি, এই মার্কগুলো আমি এর জন্যই কালার দিয়ে করতেছি যেন তোমাদের ব্রেইনে গেঁথে যায়। সো আমরা কমলা কালার দিয়ে যেই পোর্শনটা মার্ক করতেছি না, কমলা কালারের যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার কিসের মান, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার বি ওয়াই এর জন্য কৃতকাজের মান। সো আমি লিখে ফেলি বি ওয়াই এ, আচ্ছা কালার দিয়ে দেখাই, সো এটা হচ্ছে অরেঞ্জ এরিয়া, এর মান। এই মানগুলো কেমনে আসবে, এগুলো আমরা নরমালি দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী, মানে ট্রাপিজিয়াম, ত্রিভুজ, রেক্ট্যাঙ্গেল এভাবে আসবে। আমার এখানে নাই যদিও, বাট স্টিল আমি কনসেপ্টটা এখানে বুঝাচ্ছি। তাহলে আমরা বুঝে গেলাম বি ওয়াই এর জন্য কৃতকাজ হচ্ছে কি কমলা কালারের এরিয়াটা। এখন এই কমলা কালারের এরিয়াটা যেটা আছে, এই কমলা কালারের এরিয়াটার মান প্লাস নিব না মাইনাস নিব, মানে এই ডেল ডাব্লিউ বি ওয়াই এর মান প্লাস নিব না মাইনাস নিব, অরেঞ্জ এরিয়াটা তো মানটা দিবে, বাট প্লাস মাইনাসটা কেমনে আসবে, আবারও সেই আগের মতন অনাবর্ত কি সংকোচন না প্রসারণ দেখতে হয়। তাহলে বি ওয়াই এ যখন লিখতেছে আগে কে বি পরে কে এ, দ্যাট মিন্স বি থেকে এতে আসতেছি, মানে সহজ কথায় 20 থেকে আমরা কোথায় আসতেছি, 10-এর দিকে আসতেছি না, বেশি থেকে কমে আসতেছি না, আয়তন আগে বেশি ছিল পরে কমে গেছে, মানে কি সংকোচন হয়েছে। সংকোচন যদি হয় তাহলে আমরা এখানে কি বসাই দেব, এখানে বসাই দেব মাইনাস। সংকোচন যদি হয় এটার যেই ভ্যালুটাই আসবে 10, 20, 30 যাই আসুক না কেন সামনে একটা মাইনাস বসাই দিব। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এইটা আমার কি একটা পজিটিভ জিনিস, এইটা আমার কি একটা নেগেটিভ জিনিস, তো প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে যোগ করতেছি, কিন্তু এটা গুণ না, যোগ করতেছি। খেয়াল করে দেখো এইটা আমার কি একটা ভ্যালু, এইটা আমার কি আরেকটা ভ্যালু। অবশ্যই বড় জিনিসটা যদি প্লাস হয়, ছোট জিনিসটা যদি মাইনাস হয়, তাহলেই তো রেজাল্ট কি থাকে, পজিটিভ থাকে। এখন একটু চিন্তা করে দেখি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, চিন্তা করে দেখো সবুজ এরিয়াটা বড় নাকি কমলা এরিয়াটা বড়। সবুজটা কিন্তু এতখানি না, সবুজ কিন্তু এটার নিচেও সবুজ আছে, সবুজ হচ্ছে পুরাটা, সবুজ হচ্ছে এই পুরাটা, আর কমলা হচ্ছে এই নিচের অংশটা। তাহলে সবুজ এরিয়া থেকে কমলা এরিয়া বাদ দিলে থাকবে কি এতটুকু সবুজ এরিয়াটা, এতখানি সবুজ এরিয়াটা, মানে সহজ কথায় আমি যদি এরিয়া আকারে বলতে চাই তাহলে কোন এরিয়া, তাহলে আমি বলবো এরিয়া, কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমি বলবো এরিয়া এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই এ। দ্যাট মিনস আমরা বুঝে গেলাম যে যদি আমার একটা নন সাইক্লিক প্রসেস থাকে আর কৃতকাজ বের করতে হয়, আমরা আলাদা আলাদাভাবে বের করে করতে পারি। আরেকটা শর্টকাট পাইছে, শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেই এরিয়াটা আছে এখানে, এরিয়াটা আসলে কতটুকু, এতটুকু এরিয়া আছে না, এই এতটুকু এরিয়া আছে না, এই এরিয়াটার ভেতরে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা যদি নেই, সেই ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে, কৃত কাজ নির্দেশ করবে। সেই ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে, কৃত কাজ নির্দেশ করবে। কিসের জন্য, সাইক্লিক প্রসেসের জন্য। সাইক্লিক প্রসেসের কৃত কাজ লিখে রাখতে পারো ভাইয়া, সাইক্লিক প্রসেসের কৃত কাজ ওই লুপ কর্তৃক, ওই আবদ্ধ ফাঁস কর্তৃক যে এরিয়াটা তৈরি হয় ওইটার মাঝখানের ক্ষেত্রফলটা, ওইটার মাঝখানের ক্ষেত্রফল। এখন কি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নেই সাইক্লিকের জন্য, একবারে চিন্তা করলে না। নন সাইক্লিকের জন্য এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, নন সাইক্লিকের জন্য এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, সাইক্লিকের জন্য শুধু মাঝখানে যে এরিয়াটা আছে ততটুকু এরিয়া নিব। এখন আসবে এটা প্লাস না মাইনাস, এখন আসবে এটা প্লাস না মাইনাস, তোমরাই বলো সবুজটা বড় নাকি অরেঞ্জটা বড়। অবশ্যই আমার এই দেখার অনুসারে সবুজটা কি এতখানি, অরেঞ্জটা কি মাঝখানের এতটুকু, এই ভেতরের এতটুকুখানি, তাহলে সবুজটা অবশ্যই বড়। তাহলে বড় জিনিস পজিটিভ, ছোট জিনিস নেগেটিভ। তাহলে দুইটা যদি এটার মান ধরে নাও না মনে মনে 50, এটার মান ধরে নাও না মনে মনে 30, তাহলে রেজাল্ট কি থাকবে, পজিটিভ, তাই না? রেজাল্ট থাকবে আমার কি পজিটিভ। তাহলে এটা তো আমরা দেখলাম ম্যানুয়ালি করলে। এখন যখন আমরা এই জিনিসগুলো বের করব না, সরাসরি এটা করব, মানে সরাসরি ভাইয়া যে কনসেপ্টটা শিখাইছি যে কোনো সাইক্লিক প্রসেসের কৃত কাজ ওই সাইক্লিক প্রসেসের লুপের ভেতরে থাকা ক্ষেত্রফলের মান, যখন এইভাবে করব তখন তো আমি আর এটা জানি না এটা বড় না ছোট, তখন তো আমি এটা জানি না বড় না ছোট, তখন আমি কেমনে করব, তখন শর্টকাট শিখাই দিচ্ছি ভাইয়া। তখন শর্টকাটটা হচ্ছে এটা কি ওয়াইজ, দেখো তো এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই জিনিসটা ক্লকওয়াইজ ঘুরতেছে না, ক্লকওয়াইজ ঘুরতেছে না, এই যে দেখো পুরাটা
লাল সবুজ মিলায় ক্লকওয়াইজ ঘুরতেছে, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তুমি দিয়ে দিবা প্লাস, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তুমি দিয়ে দিবা প্লাস। তাহলে আমাকে যদি বলে এইটার জন্য কৃতকাজ বের করো, আমি যদি স্মার্ট হয়ে থাকি এখন থেকে কি আমি এরকম ভাঙাই করব না, আমি এখন কি করব সরাসরি, আমি ধরো এগুলো করিই নেই, আমি যদি স্মার্ট হয়ে থাকি আমি কি করব, আমাকে বলছে সাইক্লিক প্রসেসে কৃতকাজ বের করতে, মানে আমাকে ধরো বললো ডেল ডাব্লিউ সাইকেল তুমি বের করো, ডেল ডাব্লিউ সাইকেল তুমি বের করো, তাহলে আমি কি করবো, ও আচ্ছা সাইক্লিক প্রসেসের কৃতকাজ তো আমি শিখছি, সেটা হচ্ছে কি মাঝখানে যে এরিয়াটা আছে সেই এরিয়াটার ক্ষেত্রফল বের করবো, দ্যাট মিন্স এই এরিয়াটার ক্ষেত্রফল আমি বের করবো, দ্যাট মিন্স আমি লিখবো এরিয়া অফ এ এক্স বি ওয়াই, এটা লিখবো, দেন আসবো ও আচ্ছা এখন প্লাস না মাইনাস, এটা কেমনে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে মানে প্লাস, শেষ আমার ম্যাথের কাজ। আমরা এই এরিয়াটার জন্য সূত্র জানবো, এখন আমার এই জিনিসটার শেপটার হয়তো সূত্র জানছেন, একটু পরেই ভাইয়া সূত্র শিখাবো কিছু, এরিয়ার সূত্র শিখাবো কিছু, নর্মালি তোমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এরকম করে কয়েকটা সূত্র জানো, আমি আরো কয়েকটা শিখাবো, তাহলে তোমরা এই জিনিসগুলো দ্রুত করে ফেলতে পারো, ফাস্ট করে ফেলতে পারো। তাহলে ভাইয়া এই জিনিসটাতে সামারি কি টানলে কি দাঁড়ায়, সামারি টানলে কি দাঁড়ায়, যদি আমার পি ভার্সেস ই গ্রাফে নন সাইক্লিক কিছু থাকে, এইরকম কিছু থাকে, কৃতকাজ বের করতে বলে আমি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিব, এটা হবে আমার কৃতকাজের মান। এন্ড প্রসারণ হইলে, এটা থেকে প্রসারণ হইছে এই জায়গা থেকে, অ্যারোটা দেখবা, অ্যারোর আগে কোথায় অ্যারোর পরে কোথায়, আয়তন কি হইছে বাড়ছে, প্রসারণ যদি হয় তাহলে আমি দিব কি, প্রসারণ হইলে আমি দিব প্লাস, সংকোচন হইলে আমি বলবো মাইনাস, এটা হলো নন সাইক্লিক প্রসেসের জন্য। আর যদি সাইক্লিক প্রসেস থাকে, এরকম কিছু সাইক্লিক প্রসেস ধরো থাকে, এটা কি একটা সাইক্লিক প্রসেস থাকলে কৃতকাজ বের করতে বললে আমি সাইক্লিক প্রসেসের মাঝখানের ক্ষেত্রফলটা নিব, শুধু কি করব, মাঝখানের ক্ষেত্রফলটা নিয়ে কাজ করব, এই মাঝখানের ক্ষেত্রফলটা হবে কৃতকাজের মান। দেন প্লাস না মাইনাস এটা কিভাবে সিদ্ধান্ত নিব, এখন আর প্রসারণ সংকোচন না, এখন নিব যে ক্লকওয়াইজ ঘুরছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, যেমন আমার এখানে এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এরিয়ার মানটা হচ্ছে কৃতকাজের মান, আর মাইনাস সামনে দিয়ে দিব, কেন, কারণ এন্টি ক্লকওয়াইজ, কারণ কি এন্টি ক্লকওয়াইজ হলে কি করতাম, ক্লকওয়াইজ হলে পজিটিভ দিয়ে দিতাম, কেমন। তাহলে এই জিনিসটা ভাইয়া সামারি, এতক্ষণ যা পড়ালাম সেটার সামারি। সো আমরা ম্যাথ করার ক্ষেত্রে এগুলো ডিরেক্টলি ইউজ করবো আবর্ত অনাবর্ত প্রক্রিয়ার জন্য, কেমন। আমি ম্যানুয়ালি ভাঙায় দেখাইছি, কিন্তু তোমাদের ম্যানুয়ালি ভাঙায় দেখাইছি যে এটা কেন প্লাস, এটা কেন মাইনাস, ওই যে সবুজ এরিয়া কমলা এরিয়া দিয়ে বুঝেছি, আমি কালার দিয়ে বুঝেছি, এখানে একদম ইকুয়েশন দিয়ে লেটার দিয়ে বোঝানো আছে। সো দেন আছে যে যোগ করে এটা প্লাস আসছে, আমি তোমাদের বুঝলাম এটা সবুজ বড় এরিয়া, কমলা ছোট এরিয়া প্লাস আসছে, এমনি এখানে বোঝানো আছে, ঠিক আছে, এরিয়া দিয়ে। তো আবার আমি যে চিহ্নের কথাগুলো বললাম, ক্লকওয়াইজ হইলে প্লাস, এন্টি ক্লকওয়াইজ হইলে মাইনাস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বলে দিছি একটু আগে, তাই না, যে সাইক্লিক প্রসেসের জন্য আমরা কৃতকাজের মান নিব ওই চক্রের ভেতরের ক্ষেত্রফলের মান, প্রথম পয়েন্ট আমার সামারি। দ্বিতীয় পয়েন্ট, ক্লকওয়াইজ হইলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস। তাহলে এই পেজটা যেটা আছে ভাই একটু লিখে ফেলো তো, তোমাদের সময় 1 মিনিটের মধ্যে এই পেজটা একটু লিখে ফেলো, লিখলে আমাকে কমেন্টে জানাও লিখছো, এই পেজটা একটু লিখে ফেলো দ্রুত, এই পেজটা একটু দ্রুত লিখে ফেলো, লিখলে আমাকে কমেন্টে জানাও লিখছো। যাদের আটকায় যাচ্ছে তারা একটু রিলোড দিয়ে আবার ক্লাসটাতে আসো, বা ফেসবুক অ্যাপটা ক্লোজ করে আবার ফেসবুক অ্যাপে ঢুকো, তারপরে ক্লাসটাতে জয়েন করো, তারপরে দেখবা ঠিক হয়ে গেছে। এই পেজটা একটু লিখে ফেলো, এটা হচ্ছে সামারি, এটার উপর বেস করে আমরা কিন্তু বেশ কিছু ফর্মুলা এন্ড ম্যাথ দেখবো সামনে, একটু দ্রুত। নাজিব হোসেন লিখে ফেলছো, রাইহান ডান, ফেরদৌসি বেগম লিখে ফেলছো, ফাতেমা আক্তারি লিখে ফেলছো, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা কথা লেখা আছে, ভাইয়া যে ক্লকওয়াইজ হইলে প্লাস বলি, এন্টি ক্লকওয়াইজ হইলে মাইনাস বলি, এটা একটু চিন্তা করবা কেন ভাইয়া এই কথাটা এই জায়গায় লিখছি। এটা লেখার কারণ হচ্ছে প্রসারণ কার্ভ, প্রসারণ হইলে কি প্লাস হয়, সংকোচন হলে কি মাইনাস হয়। প্রসারণটা যদি উপরে থাকে মানে প্রসারণের ভ্যালু বেশি, গ্রাফে উপরে থাকা মানে কি গ্রাফে সে এরিয়ার ভ্যালু বেশি ক্রিয়েট করবে। সো গ্রাফে উপরে থাকলে পজিটিভটা বড় হবে, মানে সবুজটা বড় হবে আমাদের কথা মতন। সো প্রসারণ কার্ভ যদি সংকোচন কার্ভের উপরে থাকে তাহলে প্লাস, প্রসারণ কার্ভ যদি সংকোচন কার্ভের নিচে থাকে তাহলে মাইনাস। সো এইভাবে মনে রাখতে পারো, বা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দিয়েও মনে রাখতে পারো। বেসিকটা হচ্ছে এটা, প্রসারণ কার্ভ যদি সংকোচন কার্ভের উপরে থাকে, আর শর্টকাটটা হচ্ছে এটা, ক্লকওয়াইজ দিয়ে মনে রাখা, এন্টি ক্লকওয়াইজ দিয়ে মনে রাখা, ঠিক আছে। বাট এটা মোর অ্যাকুরেট, এটা কয়েকটা জায়গায় একটু ব্যাঘাত ঘটে, এটা আমি তোমাদেরকে দেখাই দিব যে কোন জায়গাগুলোতে কেয়ারফুল থাকতে হবে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ নিয়ে। ওকে, তাহলে এই জায়গাটাতে আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, অনেকেই লিখে ফেলছো, রাজ লিখে ফেলছো, জান্নাতুল তাজরিন লিখে ফেলছো, রাকিব হাসান লিখে ফেলছো। যা লিখতে বলতেছি ভাইয়া অবশ্যই লিখে ফেলবা, স্ক্রিনশট নিলে হবে না, লিখে ফেলবা, কেমন। যা লিখতে বলছি অবশ্যই লিখে ফেলবা। স্নেহা বণিক লিখে ফেলছো,
ওকে, তাহলে এবার আমি চলে যাই আমাদের এর পরের অংশে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এখন এই জিনিসগুলো এগুলো কিন্তু ছোট ছোট বেসিক, যেগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে কি কাজে লাগবে। এখন আমরা কয়েকটা প্র্যাকটিসমূলক জিনিস করি। আমরা এখন ডিরেক্ট কাজ করবো না, আমরা এখন কয়েকটা প্র্যাকটিসমূলক গ্রাফের ক্ষেত্রফল দেখব। কয়েকটা প্র্যাকটিসমূলক গ্রাফের ক্ষেত্রফল দেখবো। খেয়াল করে দেখো, এই জায়গায় দুইটা গ্রাফের এক্সাম্পল আছে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, একটা ট্রায়াঙ্গুলার শেপ। আমাদের বের করতে হবে এখানে কৃতকাজ কত, এখানে কৃতকাজ কত। তোমরা একটু জানায় দাও তো, এই জায়গায় তোমার কৃতকাজটা কত হবে? এটা কি প্রথম সিদ্ধান্ত নিবে সাইক্লিক প্রসেস না নন সাইক্লিক প্রসেস? উত্তর হচ্ছে সাইক্লিক প্রসেস। কৃতকাজ যদি করতে হয়, কৃতকাজ করতে হলে তুমি কোন এরিয়াটা নিবা? তুমি ভেতরের এরিয়াটা নিবা, মানে এখানে কৃতকাজটা হচ্ছে তোমার এই ভেতরের এরিয়াটা, নাকি এখানে কৃতকাজটা হচ্ছে তোমার এই ভেতরের এরিয়াটা। এই কৃতকাজের মানটা তুমি কেমনে বের করো? এগুলো V1 V2 P1 P2 দেখতেছো না, এগুলোর ভ্যালু দেওয়া থাকবে 10 20 30 এরকম ভ্যালু দেওয়া থাকবে। তখন তুমি কৃতকাজের ভ্যালুটা তুমি কি করবা? কৃতকাজের ভ্যালুটা তোমার হবে W ইকুয়াল টু, তুমি এখানে করবা কি P2 মাইনাস P1 ইনটু V2 মাইনাস V1, V2 মাইনাস V1 ডান। তোমার এটাতে কি আসবে যে V2 মাইনাস V1 হচ্ছে এতখানি, P2 মাইনাস V1 হচ্ছে এতখানি, দুইটা গুণ করলেই তো তোমার এই মাঝখানের এরিয়াটা আসবে। এটা গেল ক্ষেত্রফলের মানটা আসলো, মানে কৃতকাজের মানটা আসলো। এখন এই কৃতকাজটা প্লাস না মাইনাস? দেখো এটা কি ওয়াইজ, ক্লক ওয়াইজ ঘুরতেছে। ক্লক ওয়াইজ ঘুরলে এটা প্লাস বলবা, তার মানে এটা একটা পজিটিভ। ঠিক আছে, প্লাস সামনে দিলেও চলে, না দিলেও চলে, কারণ তুমি জানো কিছু সামনে না দিলে দেওয়া মানে প্লাসই দেওয়া। সো এইটা আমার এই ক্ষেত্রে কৃতকাজের মান। এবার এটার ক্ষেত্রে আসি তো। এই ক্ষেত্রে প্রথমত সিদ্ধান্ত নিবে এটা সাইক্লিক প্রসেস না নন সাইক্লিক প্রসেস? সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ হয়, তুমি জানো ভেতরের ক্ষেত্রফল। সো ভেতরের এই ক্ষেত্রফলটা হচ্ছে কৃতকাজ। এটা কি ক্ষেত্রফল? ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে W ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে আমার V2 মাইনাস V1, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমার P2 মাইনাস P1। এবার আসবো এটা প্লাস না মাইনাস? এটা কি ওয়াইজ ঘুরতেছে? এটা ক্লক ওয়াইজ ঘুরতেছে। ক্লক ওয়াইজ মানে এগেইন প্লাস, এটা তার মানে কি প্লাস। তাহলে উভয় ক্ষেত্রে করে ফেলতে পারি না ভাইয়া? এই জিনিসগুলা পারি। তাহলে আমরা এই রকম পাবো, আরো আসতেছে সামনে, আরো এক্সাম্পল আছে সামনে আসতেছে। ঠিক আছে, এইটা লিখে ফেলো। এই জায়গায় আমি প্রশ্নে যা লিখছি, বোর্ডে যা লেখা আছে একটু দ্রুত লিখে ফেলো। দ্রুত একটু লিখে ফেলো, দ্রুত। দ্রুত একটু লিখে ফেলো। নাবিলা ডান। এন্ড আমি এখন থেকে যা যা লিখবো তোমরা আমার সাথে সাথে লিখে ফেলবা, বারবার যেন বলতে না হয়, অপেক্ষা করতে না হয়। ঠিক আছে, এরপরে পেজ থেকে যা যা লিখবো তা তা লিখে ফেলো, কারণ এখন থেকে যা যাই লিখবো সব কাজে লাগবে। ঠিক আছে, ফাতেমা আক্তার লিখে ফেলছো, সুহাদা আক্তার লিখে ফেলছো, রাকিব হাসান ডান। আরো মাঝে মাঝে এই সমস্যাটা করতেছে, লাইভ ক্লাস ইন্টারাপ্টেড দেখাচ্ছে কতক্ষণ পর পর। হ্যাঁ, লাইভ ক্লাস ইন্টারাপ্টেড দেখাচ্ছে কতক্ষণ পর পর, এই যে এরকম দেখাচ্ছে। কিন্তু এই যে তুমি বের হয়ে আবার অ্যাপটাই ক্লোজ করে দাও, ক্লোজ করে দিয়ে দেন আবার ঢুকো ফেসবুকে, আবার ঢুকে তারপর হচ্ছে তুমি ক্লাসটাতে আসতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা চলে যাই এরপরে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা যদি দেখে ফেলি, এবার আমরা চলে যাই চলো এরপরের অংশে। সো আমরা এই জিনিসটা দেখলাম, তার মানে এবার আমরা চলে যাই এরপরে। আমাদের এই রকম জিনিস থাকতে পারে। এই শেপটা কিন্তু ডিরেক্ট বৃত্ত না। বৃত্ত হলে তো জানি ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্ত হলে জানি ডিরেক্ট পাই আর স্কয়ার। কিন্তু এখানে দেখো দুইটার মানে ভিন্নতা আছে। বৃত্ত হলে তো এই জায়গায় যে ব্যাসার্ধ, এখানে তো ব্যাসার্ধ একই হইতো, তাই না? ভিন্ন কিছু হইতো না। কিন্তু এখানে দেখো R1 R2 দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, মানে এটা একটু বড় হইতে পারে, চ্যাপ্টা হইতে পারে। এগুলোকে আমরা কি শেপ বলি? এগুলোকে আমরা বলি উপবৃত্ত শেপ। এটা বৃত্ত না, সরাসরি উপবৃত্ত। বৃত্ত হলে তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, হয়ে যেত, তাই না? পাই আর স্কয়ার দিয়ে। এইটা যদি হয় উপবৃত্ত শেপ যদি হয়, তাহলে আমরা কি করব বলো? উপবৃত্ত শেপ যদি হয় তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে কৃতকাজ মানে বের করতে বললো। হ্যাঁ, প্রথমেই বলে রাখি উপবৃত্তের একটা ক্ষেত্রফলের সূত্র আছে। প্রথমে দেখবো এটা সাইক্লিক প্রসেস না নন সাইক্লিক প্রসেস? এটা সাইক্লিক প্রসেস। কৃতকাজ হবে কি? ভেতরের এই ক্ষেত্রফলটা, এটা হচ্ছে কৃতকাজ হবে। তো এটা যদি কৃতকাজ হয়, এই কৃতকাজের মান কত আসবে? এই কৃতকাজের মান আসবে পাই এ বি। পাই এ বি জিনিসটা কিভাবে আসছে এটার চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। এটা কি পাই আর স্কয়ার? পাই আর স্কয়ারকে, বৃত্তকে পাই আর স্কয়ার ক্ষেত্রফল বলি, তাই না? কি পাই আর স্কয়ারকে আমরা কি কেমনে লিখতে পারি? এরকম ভাবে লিখতে পারি না, পাই আর ইন্টু আর, পাই ইন্টু আর ইন্টু আর, এটাই তো পাই আর স্কয়ার। যদি এরকম একটু চ্যাপ্টা শেপের হয়, হ্যাঁ, একটু চ্যাপ্টা শেপের হলো, হ্যাঁ, সাপোজ আঁকাটা ওইরকম হয় নাই, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি। যদি একটু চ্যাপ্টা শেপের হয়, তাহলে এইটা এক মান, এইটা এক মান, এইটা আরেক মান।
তখন তুমি এটার ক্ষেত্রফলের সূত্র নিবে এরকম যে আগে পাই ইন্টু এই আরটা আসছে, তারপরে এই আরটা আসছে, এখন পাই ইন্টু এটা আর এর বদলে চিন্তা করো, এটাকে আর এর বদলে চিন্তা করো, তাহলে একটা এ একটা বি। খুব সহজ, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র খুব সহজ, তোমাদের ইনফ্যাক্ট উপবৃত্ত চ্যাপ্টারও আছে, তখনও তোমরা এই সূত্রটা পাবা। উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই এ বি, এ কি এক পাশের ব্যাসার্ধ, বি কি আরেক পাশের ব্যাসার্ধ, এইভাবে মনে রাখতে পারো। ব্যাসার্ধ বলাটা ঠিক হবে না, এক পাশের অর্ধ অক্ষ, আরেক পাশের অর্ধ অক্ষ, ঠিক আছে। সো পাই এ বি, আমরা এই জায়গাটাতে তাহলে কি লিখবো, এটা হচ্ছে পাই আর ওয়ান আর টু, পাই আর ওয়ান আর টু। এখন আর ওয়ানটা বেটাটা আবার কত, আর ওয়ান হচ্ছে এই যে পুরো জিনিসটা যদি ভি টু মাইনাস ভি ওয়ান হয়, আর টুটা চিন্তা করো, এই পুরাটার মধ্যে কি আছে আসলে, এই যে পুরাটা, এই পুরাটার মধ্যে কি আছে, দুইটা আর টু আছে না, দুইটা আর টু আছে, এই যে পুরাটা, এই পুরাটার মধ্যে কি আছে, একটা আর ওয়ান আর একটা আর ওয়ান, দুইটা আর ওয়ান আছে না, দুইটা আর ওয়ান আছে, তাই না। তাহলে আমরা এটাকে যদি ফর্মুলা আকারে এইভাবে লিখতে চাই, লিখতে পারবো না, ফর্মুলা আকারে এইভাবে লিখতে চাই, লিখতে পারবো না। এটা একটু লিখে রাখো আমার সাথে সবাই, পাই ইন্টু P2 minus P1 divided by 2, V2 minus V1 divided by 2। তাহলে এই জায়গায় P2 minus P1 দিয়ে আসলে 2R1 বোঝানো হচ্ছে, আমার তো 2R1 দরকার নাই, আমার একটা R1 দরকার, কারণ A হচ্ছে আমার এখানে R1, B হচ্ছে আমার এখানে R2, তো আমার একটা R1 দরকার। তাহলে দুইটা R1 রে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এটা শুধু R1 হয়ে গেছে। এটা আবার কি দুইটা R2 না, দুইটা R2, V2 minus V1 করা মানে কি এতটুকু দৈর্ঘ্য পাচ্ছি, এতটুকু দৈর্ঘ্য মানে দুইটা R2, সো দুইটা R2 দরকার নেই, 2 দিয়ে ভাগ দিচ্ছি, শুধু R2 চলে আসছে। তাহলে এইটা গেল আমার কি কৃত কাজের ফর্মুলা এই সিনারিওর জন্য। এখানে মান দেওয়া থাকবে P1 P2 এর জায়গায় 10 20 30 মান দেওয়া থাকবে না, বসাই দিলে কৃত কাজের মান পেয়ে যাবো। এখন আসবে এটা প্লাস না মাইনাস, এটা কি ওয়াইজ ঘুরতেছে, এটা ক্লক ওয়াইজ ঘুরতেছে, ক্লক ওয়াইজ ঘুরলে এটা প্লাস, ক্লক ওয়াইজ ঘুরলে এটা প্লাস। ওকে ফাইন, এবার এটার মধ্যে আসি, এটার মধ্যেও সেম টু সেম, এটাও একটা উপবৃত্ত শেপ। সো এই ক্ষেত্রে আমরা পাই P2 minus P1 divided by 2, V2 minus V1 divided by 2। এবার আসবো প্লাস না মাইনাস, উত্তর হচ্ছে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো রোটেশনটা, তাহলে এটা কি মাইনাস, তারপরে আমার এখানে আসবে কি মাইনাস। তাহলে আমরা এইভাবে জিনিসটা লিখে ফেলতে পারবো। তাহলে এই দুইটা জিনিস একটু লিখে ফেলো তো ভাইয়া, লিখলে আমাকে একটু বইলো, লিখলে আমাকে একটু বইলো, দ্রুত লিখলে আমাকে একটু বইলো, এই পেজে যা আছে লিখলে আমাকে একটু বইলো, এটা উপবৃত্ত শেপ। ওকে, অনেকেরই লেখা হয়ে গেছে, পিঙ্কু দেবনাথ, রোজি, রিয়া, মুহিত, অনেকেরই লেখা হয়ে গেছে, সাদিয়া আহমেদ, মিম, নাবিল হাসান, সুরভি, অনেকেরই লেখা হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, এই জিনিসগুলো লিখে ফেলতে পারি। ফাইন, তাহলে সামারি টানলে এই যে এই জিনিসটা, যারা যারা এখন লিখো না এটা দেখেও লিখতে পারো, একই জিনিস লিখছি, ঠিক আছে, একই জিনিসই লিখছি টাইপিং করা অবস্থায়, একই জিনিস, একটু আগে ভাই এই জিনিসই লিখছিলাম, কেমন। ওকে ফাইন, এবার কয়েকটা কনফিউশন খুলবো, তোমাদের কয়েকটা কনফিউশনের জটলা খুলবো। দেখো তাহলে এই জিনিসটা আমরা তার মানে সবাই কি পারবো কি পারবো না, পারবো, এই শেপ আসলে, উপবৃত্ত শেপ আসলে, এন্ড বৃত্ত এগুলো তো আসলে পারবোই, ট্রাপিজিয়ামের সাথে পারবো, এগুলো আর আলাদা করে দেখায়নি। এই জায়গায় কয়েকটা নন সাইক্লিক প্রসেস দেখানো হয়েছে। নন সাইক্লিক প্রসেসের জন্য তুমি কৃতকাজ বের করতে চাও, নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ কেমনে বের করতে হয়, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিতে হয়। তাহলে এইখানে এ বি সি, এ বি সি পথে কৃতকাজ যদি বের করতে হলে তুমি কি করবা, এ বি সি একটা পথ, একটা পথ নিবা, এখানে একটা পথই আছে, এটা বরাবর খাড়া নিচের দিকে টান দিবা, এটা বরাবর খাড়া নিচের দিকে টান দিবা, টান দেওয়ার পরে এইখানে যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটাকে বলবা কি এইখানকার কৃতকাজ। দেখো তাই লেখা আছে এ বি সি ডি ই এ, এ বি সি ডি ই এ পথে কৃতকাজটাই হচ্ছে কি এখানে ডাব্লিউ। এখন তুমি এই জায়গায় যখন চিন্তা করছো তখন কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে চিন্তা করবে না, তখন তুমি চিন্তা করবে কিভাবে, তখন তুমি চিন্তা করবে প্রসারণ হইছে না সংকোচন হইছে। এখানে কৃতকাজ বের করতে বলছে এ থেকে শুরু হইছে সি তে যে শেষ, এ এর জন্য আয়তনের মান দেখো, সি এর জন্য আয়তনের মান দেখো, কে বড় পরে বড় হইছে মানে প্রসারণ হইছে, প্রসারণ হইলে এটা কি প্লাস, প্রসারণ হইলে এটা কি প্লাস, তাই এখানে প্লাস দেওয়া, ঠিক আছে, এটা প্লাস। ওকে আচ্ছা, এবার এইটার জন্য এটা, আচ্ছা এটার জন্য পরে আসি, আগে এটা শেষ করি, এটার জন্য পরে আসি, এটাতে কনফিউশন আছে তোমাদের কিছু, এই কনফিউশনগুলো দূর করবো আমি, এটাতে আসি আগে। এটা প্রথমত কি প্রসেস, একটা নন সাইক্লিক প্রসেস। নন সাইক্লিক প্রসেসের জন্য অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এমনে করা, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এমনে করা। এখানে পথ কয়টা, ডি সি বি এ, শুরু হয়েছে কোথা থেকে, ডি থেকে, তাহলে এখানে আমাদের উচিত ছিল এমনে কাজ করা, কালার দিয়ে দেখেন, এখানে আমাদের উচিত ছিল এমনে কাজ করা, ডিসি, ডিসি এর জন্য একটা কৃতকাজ বের করা, এই কাজটা কি আসবে প্লাস না মাইনাস, প্লাস আসবে তাই না। ডিসি এর জন্য একটা কৃতকাজ বের করা, এটা কি আসতো এই এরিয়াটা প্লাস, প্লাসগুলো আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি।
সরি উল্টা উল্টা বলছি আমি। ডিসি এটার জন্য কৃতকাজ বের করার টার্গেট ছিল। ডিসি আমি কি করব, ডি থেকে একটা নিচের দিকে টান দিব, সি থেকে একটা নিচের দিকে টান দিব। ডিসি আগে ছিল ডিতে, পরে আসছে সিতে, সংকোচন না প্রসারণ? অবশ্যই সংকোচন। গ্রাফটা যদি বামে আসে, ডান থেকে বামে, সংকোচন। আগে আয়তন বড় ছিল, পরে আয়তনটা কমে গেছে, তাহলে এটাকে লাল দিয়ে আঁকছি কেন, এটা মাইনাস, এতটুকটা কি মাইনাস, ফাইন। এবার সিবি, সিবিটার জন্য যখন তুমি বের করবে আলাদা করে সিবি এর জন্য, তাহলে আমি এখন এটা জায়গায় বের করছি কাকে, ডাব্লিউ ডিসি, এটা একটা মাইনাস জিনিস, ওকে ফাইন। এবার আরেকটা জিনিস বের করবে, ডাব্লিউ সিডি, সিডিটা কোনটা, এই সি থেকে সিবি আর কি, সিবিটা কোনটা, এতটুকু সিবি। এরপরে তুমি কি বের করতা, ডাব্লিউ সিবি বের করতা। এরপরে তুমি কি বের করবা, আরেকটা প্রসেস আছে, বিএ আছে না, বিএ আছে। এখন বিএটা খেয়াল করে দেখো, এটাও কেন মাইনাস নিয়েছে, কারণ আগে আয়তন বেশি ছিল, পরে কমে গেছে। বাট বি এর জন্য কিন্তু ব্যাপারটা আলাদা। বি এই জায়গায়, এ এই জায়গায়, বি থেকে নিচের দিকে ডাকটান দিলা, এ থেকে নিচের দিকে ডাকটান দিলা, তাহলে এই এরিয়াটা যেটা পাইছো, এইটা হচ্ছে আমার কিসের এরিয়া, এইটা হচ্ছে আমার বি এ কর্তৃক কৃতকাজ, ডাব্লিউ বি এ। এটা প্লাস দিলাম কেন, কারণ এটা গ্রিন করলাম কেন, কারণ এটা পজিটিভ। পজিটিভ কেন এটা, কারণ বি থেকে এতে গেছে না, বিতে আয়তনের মান ছিল এই জায়গাতে, এতে আয়তনের মান এই জায়গাতে, তাহলে আমার কি আয়তনটা বাড়ছে না, আয়তনটা বাড়ছে, গ্রাফটা ডানে সরছে। বি থেকে এতে যখন গেছি গ্রাফটা ডানে সরছে, তাহলে এটা একটা পজিটিভ, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে চিন্তা করে দেখো মাইনাস এরিয়াগুলো কোনটা, মাইনাস এরিয়া এটা 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 ছিল, এটা 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 পুরাটাই ছিল মাইনাস এরিয়া। মাইনাস এরিয়াটা থেকে কোন অংশটা বাদ গেছে, আমার বাদ গেছে পজিটিভ অংশ কোনটা, কতটুকু অংশ, এতটুকু অংশ বাদ গেছে, এতটুকু অংশ আমার বাদ, এটা বাদ গেছে। বাদ গেছে মিন্স কি, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাস। তাহলে এই যে রিমেইনিং যে কমলা অংশটা, এই যে রিমেইনিং যে কমলা অংশটা, সেই কমলা অংশটা, এই কমলা অংশটাই থাকবে কি আমার রেজাল্ট হিসেবে, এই কমলা অংশটাই থাকবে কি আমার রেজাল্ট হিসেবে। তাহলে এইটাই হচ্ছে সেই কমলা এরিয়াটা, এটাই হচ্ছে সেই কমলা এরিয়া। এটার সামনে কেন মাইনাস বুঝছো, এটার সামনে কেন মাইনাস বুঝছো, কারণ মাইনাসের আধিক্য বেশি, এখানে মাইনাসের আধিক্য বেশি, মাইনাস বড়, ঠিক আছে। পুরাটাই কমলা ছিল, গ্রিন অংশটা বাদ গেছে, তাহলে এই মাইনাসটাই আমার নেট, এটাই আমার কি নেট, নেট এরিয়া, কেমন, নেট এরিয়া। সো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এইভাবে করা, ঠিক আছে। এবার এইটার জন্য আসে, তাহলে আমি নন সাইক্লিক প্রসেস যদি মাল্টিপল থাকে, এটা আসলে নন সাইক্লিক প্রসেস একটা, আর নন সাইক্লিক প্রসেস পথ কয়টা, মাল্টিপল, ডিসি সিবি বিএ মাল্টিপল। তো মাল্টিপল থাকলে আমরা কি করবো, আলাদা আলাদা করে বের করবো, বের করে দেন যোগ করবো, এটা হচ্ছে আমাদের প্রসেস। আলাদা আলাদা করে বের করবো, বের করে যোগ করবো, দেন রেজাল্ট যদি মাইনাসের আধিক্য থাকে তাহলে রেজাল্ট থাকবে মাইনাস, প্লাসের আধিক্য থাকলে রেজাল্ট থাকবে প্লাস, ফাইন। এবার এইটার জন্য আসি, এইটাকে অনেকেই গোলমাল বাধায় ফেলে এইভাবে যে এইটা একটা সম-আয়তন প্রক্রিয়া। উত্তর হচ্ছে না। যারা সম-আয়তন প্রক্রিয়া ভাবে এটাকে, কেন সম-আয়তন ভাবে, কারণ এখানে এতে একটা আয়তন আছে, এর একটা আয়তন আছে, এখানে একটা এর আয়তনের মান আছে না, মান আছে 10 20 30 কিছু একটা মান আছে। ধরো সাপোজ আমি কথার কথা ধরে নিই 10। সিতেও আয়তনের মান কি একই না, নিচে নামবা, সিতেও আয়তনের মান কি একই। তো অনেকের কাছে মনে হতে পারে আচ্ছা এটা তো এসি প্রসেস, এতেও যা আয়তন সিতেও তা আয়তন, দ্যাট মিনস সম-আয়তন। না, এখানে কি এ আর সি প্রথম আর শেষ বিন্দুতে আয়তন একই, ঠিক আছে মানলাম, কিন্তু এ আর সি এর মাঝখানের বিভিন্ন পয়েন্টে এখানে কি আয়তনগুলো একই না, এই জায়গায় একটা আয়তন, এই জায়গায় আরেকটা আয়তন, এই জায়গায় আরেকটা আয়তন, তাই না। এক এক জায়গায় আয়তনের মান কি এক এক রকম, তার মানে এটাকে কি আমরা সম-আয়তন প্রক্রিয়া বলতে পারবো, উত্তর হচ্ছে না, এটা আমার সম-আয়তন প্রক্রিয়া হবে না। সম-আয়তন প্রক্রিয়া কোনগুলো, এগুলো হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া। এখানে এইটা যদি এ বলতাম, এটা যদি সি বলতাম, এইটা সম-আয়তন প্রক্রিয়া। কেন, কারণ এখানে এতেও যা আয়তন, সিতেও তা আয়তন, এন্ড এ আর সি এর মাঝখানের বিভিন্ন পয়েন্টে ওই একই আয়তন। এইগুলো হচ্ছে আমার সম-আয়তন প্রসেস। এইখানের এসিটা আমার সম-আয়তন প্রসেস, এটা সম-আয়তন প্রসেস না। তাহলে সম-আয়তন প্রসেসের জন্য কৃতকাজ কিন্তু কি হয়, 0। ডিরেক্টলি আমরা লিখে ফেলি না, সম-আয়তনের জন্য কৃতকাজ কত, 0। গত ক্লাসে পড়ছিলাম লাস্টের দিকে, সম-আয়তন প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ, তখন ডেল ডব্লিউ ইকুয়াল টু কত ধরছিলাম, সম-আয়তন প্রক্রিয়ায় 0 ধরছিলাম। মিলাই দেখো গত ক্লাসের পড়া, এইটা সম-আয়তন প্রক্রিয়া না, তার মানে এখানে কৃতকাজ 0 হবে না, এখানে কৃতকাজের মান থাকবে। এখন আসবো এই মানটা কত। তো এইখানে তোমার যেহেতু পদগুলো ভাগ করা নাই, তুমি নিজেই কি করবা, ভাগ করে নিবা। তুমি এই ক্ষেত্রগুলোতে মাঝখান বরাবর কাইটে ফেললে জিনিসটা সুন্দর হয়। আমি ধরো সাপোজ এই জায়গায় নীল কালার দিয়ে মাঝখান বরাবর কাইটে ফেললাম, নীল কালারটা দিয়ে কাটি, মাঝখান বরাবর কাইটে ফেললাম। কাইটে ফেলার পরে এখানে আমার এবি একটা অংশ, বিসি আরেকটা অংশ। এবি অংশের জন্য কৃতকাজটা খেয়াল করে দেখো, এবি অংশের জন্য কৃতকাজটা এর আয়তন থেকে বি এর আয়তন গেছে, দেন বি থেকে সিতে গেছে। এবি অংশের জন্য দেখতেছি এর আয়তনটা কি বড় না, এই যে গ্রাফ বরাবর ডানে আছে, বি এর আয়তনটা কি একটু ছোট না, তার মানে কি এই জায়গায় কি আয়তনটা কমছে, কমলে কি এটা মাইনাস। তো মাইনাসটারে আমি কমলা কালার দিয়ে রাখছি, তো এটা হচ্ছে আমার মাইনাস। তাহলে
এই অংশটা আমার কি, এই অংশটা আমার মাইনাস কাজ নির্দেশ করবে, এই অংশটা কি আমার মাইনাস কাজ নির্দেশ করবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি করা উচিত ছিল এরকম, ডাব্লিউ এ বি একটা প্রসেসরই দুই ভাগে ভাগ করে নিছে। দেন বিসি অংশ যেটা, বি থেকে সিতে, বি এর আয়তন এইখানে, সি এর আয়তন কোথায়, এই জায়গায়। তাহলে এখন কি আয়তন বাড়ছে না বিসি অংশে? সো বিসি অংশে আয়তনটা কিন্তু বাড়ছে, বাড়ছে মানে প্রসারণ, প্রসারণ লিখে প্লাস। তাহলে খেয়াল করে দেখো বিসি এর জন্য কৃত কাজ কেমনে বের করতা, এখান থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিবা, এইখান থেকে খাড়া নিচের দিকে দাগ টান দিবা। তাহলে বিসি অংশের জন্য আয়তনটা আসলে কতখানি, এতখানি। এই পুরো অংশটা হচ্ছে বিসি এর জন্য। এই গ্রিন দিয়ে যেই মার্কটা করলাম ভাই, এই জায়গাও আছে, এই জায়গাও আছে। তাহলে কে বড়, কমলা অংশটা বড় নাকি আমার সবুজ অংশটা বড়? অবশ্যই এইটা বড়, তাই আমার রেজাল্টটা কি প্লাস। তাই এখানে দেখো এই জায়গায় প্লাসটা যে দেওয়া হয়েছে এই কারণেই দেওয়া হয়েছে, এখানে প্লাসটা যে দেওয়া হয়েছে এই কারণেই দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা বুঝছো, এই টাইপের জিনিসগুলো আসলে কিভাবে করতে হয়। এখানে কৃতকাজ থাকবে কি থাকবে না, জিরো হবে না, কারণ এটা সময়ায়তন, এটা সময়ায়তন না। প্রথম কনফিউশন দূর। দ্বিতীয় কনফিউশন দূর, এখানে কৃতকাজের মান প্লাস হবে না মাইনাস হবে, মাঝখান বরাবর কাইটে দিবা, কাইটে দিয়ে অর্ধেকের জন্য একবার বের করবো, বাকি অর্ধেকের জন্য আরেকবার বের করবা। বুঝছো এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা বলো, কমেন্টে জানাও। কমেন্টে যদি অন্যান্য কিছু নিয়ে কমেন্ট করো তাহলে কিন্তু আমি ক্লাস করতে দিব না। সো দ্রুত বলো কমেন্টে বুঝছো কিনা, দ্রুত বলো কমেন্টে বুঝছো কিনা। স্নেহা বণিক বলছো ক্লাস শেষে সবগুলো সূত্র লিখে দিয়েন। লিখা তো থাকেই ভাইয়া স্লাইডে, আমি স্লাইড দিয়ে দিই না তোমাদেরকে, স্লাইডগুলো তো আমি দিয়ে দিই তোমাদেরকে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। এই জায়গায় যা যা আছে তুলছো, তুলে ফেলো কিন্তু। নাবিলা নূর জাহান, আসিফ চৌধুরী, নিশাত মিম সবাই তুলছো। ওকে, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেছি। এবার আমরা চলে যাই এরপরে, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত আশা করি আমাদের আলোচনাটা বুঝে গেছি। এবার আমরা চলে যাই এরপরে। ওকে ফাইন, তাহলে আমরা এরপরে যদি চলে যাই, খেয়াল করে দেখো আমাদের একটা ম্যাথ প্রবলেম, একটু তোমাদের জন্য এই প্রবলেমটা দিচ্ছি, দেখি কারা কারা এই ম্যাথ প্রবলেমটা করতে পারো। আমাকে অ্যান্সার জানাবা, তোমাদের সময় 2 মিনিট, তোমাদের সময় 2 মিনিট, আমাকে অ্যান্সার জানাবা, আমাকে অ্যান্সার জানাবো, তোমাদের সময় 2 মিনিট। দেখি কারা কারা এতক্ষণ বুঝতে থাকলে এই ম্যাথটা করে ফেলতে পারবা, কারা কারা সব বুঝছো, এই এখনই প্রমাণ হয়ে যাবে। কারা কারা সব বুঝছো এখনই প্রমাণ হয়ে যাবে, এই ম্যাথটা কারা কারা করতে পারো কমেন্টে জানাও। একক সহ অ্যান্সার দিবা। একক সহ অ্যান্সার দিবা। ওয়ান 1.8 জুল অ্যান্সার দিচ্ছ বেশিরভাগ। অনিতা সাহা, আব্দুল্লাহ রহমান 18 অ্যান্সার দিছ, শেখ 1.8 জুল, সেতু 1.8, আসিফ আদনান 1.8, তাওসিফ 2.1, হাসিবুল ইসলাম -4.2, ইশাদ ডিআরজি 1.8, রিফাত আবদুল্লাহ 1.8, মুস্তাকিম 1.8, উমামি বলছো 9/5, তালহা জুবাইর 1.8, রুমি 1.8, 1.8ই দেখি বেশি। সবাই ভুল করতেছ, সবাই ভুল করতেছ, সবাই ভুল করতেছ, এতক্ষণ বুঝাইলাম তারপরেও। হাসিবুল ইসলাম কারেক্ট অ্যান্সার দিছ, হাসিবুল ইসলামকে থ্যাঙ্কস অ্যান্ড কংগ্রাচুলেশন। বাট স্টিল হাসিবুল ইসলামের একটা জায়গায় একটু ভুল হয়েছে, সেই জায়গাটা আমি একটু ধরাই দিব। হাসিবুল ইসলাম, আচ্ছা না, হাসিবুল ইসলামের পুরাটাই ঠিক আছে, হাসিবুল ইসলামের ফুল ঠিক আছে, কিলো জুল লিখছ, জুল লিখলে ভুল হইতো। -4.2 কিলো জুল হবে এটার অ্যান্সার, বা -4200। আচ্ছা তাহলে জুল যদি বলো,
তাহলে এই ম্যাথটা একটু দ্রুত তুলে ফেলো, দ্রুত একটু এই ম্যাথটা খাতায় তুলে ফেলো, খাতায় তোলা থাকতে হবে এই ম্যাথটা, অবশ্যই খাতায় তোলা থাকবে। এই ম্যাথটা কি বলছে প্রশ্নে, পাশের পিভি লেখচিত্রে একটি গ্যাস এ থেকে বি অবস্থানে সংকোচন দেখানো হলো, এই প্রক্রিয়ায় সম্পূর্ণ কাজের মান কত। একদম ইজিয়েস্ট প্রবলেম পসিবল, সামনে প্রবলেমগুলো আরো কঠিন আসতেছে, একদম ইজিয়েস্ট প্রবলেম। এখানে এ বি, রাইট? সো এ বি বলা আছে, দ্যাট মিনস আগে ছিল কোথায় এতে, পরে আসছে কোথায় বিতে, তাহলে অ্যারোটা কি এরকম, এটা কি আবর্ত প্রক্রিয়া না অনাবর্ত, সাইক্লিক নাকি নন সাইক্লিক, দেখেই বুঝতে পারছে নন সাইক্লিক। সো নন সাইক্লিকের জন্য কৃতকাজ আমরা কি হয়, W ইকুয়াল টু বলবো কি ক্ষেত্রফলের মান। কোন ক্ষেত্রফলটা নিব এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রফলটা নিব এই ক্ষেত্রে, এ থেকে বি তে আমরা বলছি এক্স অক্ষের সাথে দাগ টান দিবে, যে এক্স অক্ষ বরাবর দাগ টান দিলাম, এ থেকে নিচের দিকে, বি থেকে নিচের দিকে এক্স অক্ষ বরাবর দাগ টান দিলাম। দাগ টান দেওয়ার পরে মাঝখানে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, দ্যাট মিনস আমার এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যেটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলটা যেটা তৈরি হলো, এইটা হচ্ছে কি আমার কৃতকাজের মান। এটা কি শেপ, এটা একটা কি শেপ আসছে, এটা একটা ট্রাপিজিয়াম শেপ আসছে, রাইট? এটা কি শেপ, ট্রাপিজিয়াম শেপ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি ভুলে গেছি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল লাগবে, তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, তাহলে আমি সূত্র লিখি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কে কে আছে, এইটা আছে, এখন এটা কত 300, এন্ড আমার কে আছে আরেকটা সমান্তরাল বাহু, আরেকটা সমান্তরাল বাহু এইটা আছে, এটার হাইট কত 120, 120 হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল দিলাম, দেন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এতখানি, এতখানি দূরত্ব, তাহলে আমি এটা কি করব, বিয়োগ করব, রাইট? সো এই দূরত্বটা পাইতে চাইলে বিয়োগ করব, কি করব 0.03 মাইনাস 0.01, তাই তো, এই দুটো জিনিস বিয়োগ করে দিলাম। খেয়াল করে দেখো এখানে একটা ব্যাপার আছে, একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কি 300, এটা কি প্যাসকেল এককে, এককগুলো খেয়াল রাখতে হবে, এটা কি প্যাসকেল এককে না কিলো প্যাসকেল এককে, কিলো প্যাসকেল এককে। আমার কিসে বসানো উচিত, এটারে প্যাসকেলে বসানো উচিত, এটারে মিটার কিউবে বসানো উচিত, এটা অলরেডি মিটার কিউবে আছে, কোনো প্যারা নাই, এটা মিটার কিউবে আছে, এইটা কিন্তু মিটার প্যাসকেলে নাই, এটাকে প্যাসকেল নিতে হবে, নিতে হলে কি করতে হয়, একটা 10⁻³ দিয়ে গুণ দিতে হবে না, মানে কিলো প্যাসকেল মানে কি 1 কিলো প্যাসকেল, এইগুলো আসলে 120 প্যাসকেল না, এটা আসলে 120 কিলো প্যাসকেল, এটা আসলে 320 প্যাসকেল না, 320 কিলো প্যাসকেল। আমি জানি 1 কিলো প্যাসকেল হচ্ছে 10⁻³ প্যাসকেল, নাকি 1 কিলো প্যাসকেল কত প্যাসকেলের সমান, 1000 প্যাসকেলের সমান, বা 10⁻³। তাহলে আমি এটা কি করবো, এটার সাথে একটা 10⁻³ গুণ দিয়ে দিব, তাহলে আমি 300 120 লিখবো না, আমি করব কি, আমি 300 যোগ 120 দিয়ে এটার সাথে কি করলাম, একটা 10⁻³ গুণ দিয়ে দিলাম। কেন আমি এটা তাহলে কিসে নিছি, এটা প্যাসকেলে নিছি, এটা কিসে আছে, এটা মিটার কিউবে আছে, তাহলে এই দুটো জিনিস যদি গুণ যায়, গুণ গেলে কত আসবে, 0.5 ইন্টু 420 ইন্টু 10⁻³ ইন্টু 0.03 মাইনাস 01, তাহলে আমার 4200 আসে, 4200 বা জুলে আসছে। আর একজন যদি 4.2 কিলো জুলে দিতা, কিলো জুলও দেওয়া যেত, কেউ যদি প্যাসকেলে না দিয়ে কিলো প্যাসকেলে করতো, তার অ্যান্সার জুলে আসতো না, তার অ্যান্সার কিলো জুলে আসতো, তখন তার অ্যান্সার আসতো 4.2। কেমন? এবার আসতেছি প্লাস না মাইনাস, এবার আসতেছি প্লাস না মাইনাস। এটা কি প্রক্রিয়া, নন সাইক্লিক প্রসেস। নন সাইক্লিক প্রসেসের জন্য আমি কি দেখবো, সংকোচন হয়েছে না প্রসারণ হয়েছে। আমার আগে এতে ছিল, পরে বিতে আসছে, সো এ থেকে বিতে আসলে মানে 0.03 আয়তন থেকে 0.01 আয়তনে আসলে এটা কি হয়েছে, সংকোচন হয়েছে না, সংকোচন হয়েছে, এ থেকে বিতে আসছে যেহেতু, কারণ আমার WAB পথে কৃতকাজ বের করতে বলছে, এই যে এ থেকে বি। তাহলে আমরা এখানে কি দিব, সামনে একটা মাইনাস দিয়ে দিব, এখানে সামনে একটা কি করে দিব, মাইনাস দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমার এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। একদম ইজি ম্যাথ, আমি জানি না কেন ভুল করলো তোমরা, একদম ইজি ম্যাথ ছিল। সো দেখো বুঝছো কিনা এই ম্যাথটা, কমেন্টে জানাও, বুঝছো কিনা এই ম্যাথটা, কমেন্টে জানাও, বুঝছো কিনা এই ম্যাথটা, কমেন্টে জানাও। বুঝছো কিনা এই ম্যাথটা, কমেন্টে জানাও। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করছি, কেমন? তো রাবিয়া বসরি বলছো বুঝছি, তামকিন ফারহান বলছো বুঝছি, রচি বলছো বুঝছি, তানভিন তানহা ক্লিয়ার, জুবাইর জি, তুলি বুঝছি, সাকিব বুঝছি, নাইম আলহামদুলিল্লাহ বুঝছি, ফাহাদ বুঝছি, সবাই আল্লাহর রহমতে বুঝছো। প্লাস 120 কেন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ভুলে গেছো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, এই যে সমান্তরাল বাহু এই দুইটা, এটা একটা সমান্তরাল বাহু, এটা আরেকটা সমান্তরাল বাহু, তাই না? সো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাই প্লাস। এটা কিন্তু কোনো সূত্র না, এটা ট্রাপিজিয়ামের সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা এই চ্যাপ্টারের সূত্র, এটা ছোটবেলায় পড়ে আসছো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র।
ঠিক আছে, তাহলে এইবার আমরা চলে যাই আমাদের এরপরের ম্যাথে নাকি। তাহলে এই ম্যাথটা তোমরা বেশিরভাগই ভুল করছো, কিন্তু আমি কিন্তু অ্যান্সার কারেক্ট খুব কম পাইছি। সো এটা এমনি আমরা করে ফেলতে পারি, ঠিক আছে। সো এইভাবে আমাদের ওই গ্রিন শেডেড এরিয়াটা থাকবে। ওকে, তাহলে আমরা রিভিউ করে নিলাম যে আমাদের এটা ঠিক আছে, ঠিক আছে। আমাদের -4200 জুল আসছে, -4.2 কিলো জুল, একই কথা। ওকে, এবার এই ম্যাথ প্রবলেমটা একটু খাতায় তুলে ফেলো তো দ্রুত। এই ম্যাথ প্রবলেমটা একটু দ্রুত খাতায় তুলে ফেলো। এই ম্যাথ প্রবলেমটা ভাইয়া একটু দ্রুত খাতায় তুলে ফেলো। এই ম্যাথ প্রবলেমটা একটু দ্রুত খাতায় তুলে ফেলো। এই জায়গাতে কিন্তু অনেকগুলো জিনিস আমাদের কি করতে হবে, আলাদা 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 করে বুঝতে হবে, ঠিক আছে। সো এই ম্যাথ প্রবলেমটা একটু খাতায় তুলে ফেলো দ্রুত। তুললে আমাকে একটু বইলো, দ্রুত খাতায় তুলে ফেলো এই ম্যাথ প্রবলেমটা। এই একটা ম্যাথ প্রবলেমের ভেতরে কিন্তু আমরা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, এই একটা ম্যাথ প্রবলেমের ভেতরে। এটা একটু দ্রুত খাতায় তুলে ফেলো। এরকম টাইপেরই একটা জিনিস তোমাদের অ্যাসাইনমেন্টে আসছিল না, মনে আছে? যেই জিনিসগুলো অ্যাসাইনমেন্টে আসে ওই জিনিসগুলো পরীক্ষায় আসার সম্ভাবনাও কিন্তু বেশি, ঠিক আছে। তো এই ম্যাথ প্রবলেম একটু দ্রুত খাতায় তুলে ফেলো। যারা যারা স্ক্রিনশট নিছি বলতেছো তারা কিন্তু অ্যাকচুয়ালি ভুল করতেছো, কারণ স্ক্রিনশটের মধ্যে কি তুমি আর লিখতে পারবা না। তোমার খাতার মধ্যে তুললে আমি অনেক কিছু বলি, এইগুলো কথাগুলো লিখে রাখলে ম্যাথ ধরতে সুবিধা। আমার এখানে তো টার্গেট না ম্যাথ সলভ করানো, আমাদের এখানে টার্গেট হচ্ছে ম্যাথের অ্যাপ্রোচ শেখানো। ম্যাথ সলভ করানোর জন্য কি আমি এখানে আসি? না, আমি কিন্তু টিচার হিসেবে ম্যাথ সলভ করানোর জন্য এই জায়গায় নেই। আমি এখানে কেন, ম্যাথ সলভ তো গাইডেও আছে, ম্যাথ সলভ তো পিডিএফ দিলেও পাবা। আমার এখানে কাজটা কি, ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যটা কি? ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলার অ্যাপ্রোচ যেন ধরতে পারো, মানে কেমনে করব। ভাইয়া যদি ছাত্র হইতো, ভাইয়া কিভাবে চিন্তা করতো, একটা ম্যাথ আসার পরে ভাইয়ার মনে ফার্স্ট থিঙ্কিংটা কি, ভাইয়া প্রথমে কোনটা করে আগে, এই জিনিসগুলো বোঝানো। এই জিনিসগুলোই ধরতে পারাটাই হচ্ছে তোমাদের কাজ ক্লাসে কিন্তু তোমাদের উদ্দেশ্য এটাই যে তোমরা ভাইয়া কিভাবে করে সেই জিনিসটা অ্যাপ্রোচটা ধরতে পারো কিনা, ঠিক আছে। ম্যাথ করতে বলি নাই কিন্তু, জাস্ট প্রশ্ন তুলতে বলছি, এটা আমি করে দিব। ওকে, তাহলে অনেকেই বলছো ডান। আমি প্রশ্নটা পড়ি, বাকিটা তুলতে তুলতে প্রশ্নটা একটু পড়ি। কি বলা আছে, একটা সিস্টেমকে এ অবস্থা থেকে বি অবস্থানে এ সি বি পথে নেওয়া হলো। এ অবস্থান থেকে বি অবস্থানে এ সি বি পথে নেওয়া হলো। সিস্টেমে 80 জুল তাপ প্রবাহিত হলো। সিস্টেমে 80 জুল তাপ কি করা হয়েছে, প্রবাহ করা হয়েছে। এবং সিস্টেম 30 জুল কাজ করলো। মানে এ থেকে যখন তারা বিতে নিছে, এ সি বি পথে, তখন সিস্টেমে 80 জুল তাপ দেওয়া হয়েছে। মানে সিস্টেম কি এটা নিছে নাকি 80 জুল, নাকি ছেড়ে দিছে? সিস্টেম এই 80 জুল তাপ নিছে, সে গ্রহণ করছে, আমরা প্রবাহ করছি, সিস্টেম নিছে। মানে এটা ডেল কিউ এর ভ্যালু দেওয়া আছে পজিটিভ 80, তাই না? তাপ মানে কি ডেল কিউ, অ্যান্ড ডেল কিউ এর ভ্যালু দেওয়া আছে কি পজিটিভ 80, কারণ সিস্টেম নিছে। সিস্টেম যদি ছেড়ে দিত তাহলে নেগেটিভ বলতাম। সিস্টেম 30 জুল কাজ করছে, দ্যাট মিনস এ সি বি পথে আমার সিস্টেমের কাজের মান দেওয়া আছে 30 জুল। তাহলে আমরা এখানে ডেল ডাব্লিউ পাচ্ছি 30 জুল, প্লাস না মাইনাস? উত্তর হচ্ছে প্লাস, কারণ সিস্টেম কাজ করছে। সিস্টেম কাজ করলে আমরা বলি পজিটিভ, সিস্টেম কাজ না করলে আমরা বলি নেগেটিভ। জানা যাচ্ছে এ ডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। মানে এ ডি বি, এখানে কিন্তু খেয়াল করো অ্যারো কিন্তু দেওয়া উল্টা ভাবে, অ্যারো দেওয়া বি ডি এ পথে। আমরা প্রশ্নে লিখা যেটা থাকে সেটাকে প্রায়োরিটি দিব, অ্যারো চেঞ্জ করে ফেলবো আমরা। গ্রাফে যদি আরো অন্যটাও থাকে, লিখায় যদি বলে তুমি এ ডি বিতে যাও, তাহলে এ তে আগে, তারপরে ডি, তারপরে বি। মানে আমার এই অ্যারো অনুসারে উল্টা, আমার এই প্রথম প্রশ্নটা কিন্তু উল্টা। এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ হয় 10 জুল। যদি সিস্টেমকে বি থেকে এতে সরাসরি আনা হয় তখন সিস্টেমের উপরে 20 জুল কাজ হয়। সিস্টেম কত তাপ গ্রহণ বা বর্জন করে? ইউ এ ইকুয়াল টু 0, ইউ ডি ইকুয়াল টু 40 জুল হলে এডি এবং ডিবি পথে শোষিত তাপ নির্ণয় করো। তাহলে চলো আমরা এবার প্রবলেমটা শুরু করি। আমাদের এই প্রবলেমটা প্রথমে শুরু করি। তাহলে এই সেম জিনিসটাই এখানে আছে। সো আমরা চলো প্রবলেমটা শুরু করি ধাপে ধাপে।
আমাদের কি কি দেয়া আছে লিখে ফেলবো ভাইয়া। এসিবি পথে সিস্টেমে 80 জুল তাপ, দ্যাট মিনস আমি এখানে পাচ্ছি ডেল ডাব্লিউ এসিবি বা শুধু এসিবি, ডেল ডেল কথাটা না দিলেও চলে, এটা দেওয়া আছে 80। আর কি দেওয়া আছে, সিস্টেম 30 জুল কাজ করে কোন পথে, এ থেকে বি তে এসিবি পথে, তাই না? তাহলে ডেল ডাব্লিউ এসিবি দেওয়া আছে, সরি এটা ডেল কিউ, 80 জুল তাপ এটা, আর এটা হচ্ছে কৃতকাজ ডেল কিউ ডাব্লিউ এসিবি 30 দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন আমরা পাচ্ছি এডিবি পথে। তাহলে আমার অ্যারো এটা দিলে হবে না, অ্যারো আমার কি করতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। অ্যারোটা আমার কি করতে হবে, অ্যারোটা অবশ্যই চেঞ্জ করে ফেলতে হবে। সো অ্যারোটা আমরা পাল্টাই দিব। এখন আমাদের অ্যারো যে অবস্থানে আছে আমরা অ্যারোটাকে দেখো পাল্টাই দিচ্ছি। কেন পাল্টাই দিচ্ছি, কারণ আমার প্রশ্নের ডিমান্ড, প্রশ্নে এডিবি বলা আছে, প্রশ্নের ডিমান্ড। সো আমি অ্যারোটাকে উল্টাই দিচ্ছি, কারণ আমার প্রথম প্রশ্ন এডিবি নিয়ে কাজ করতে বলছে। সো এডিবি এখন ঠিক আছে, ওকে ফাইন। বলছে এডিবি পথে সিস্টেম কত তাপ প্রবাহিত হবে, সিস্টেমে কত তাপ, দ্যাট মিন্স আমার কাছে জানতে চাইছে ডেল কিউ এডিবি কত হবে যদি কাজ হয় 10 জুল, দ্যাট মিন্স ডেল ডাব্লিউ এডিবি দেওয়া আছে 10 জুল। তাহলে আমি এডিবি নিয়ে কাজ করবো, তাহলে আমি ফর্মুলা লিখে ফেলবো। আমার প্রথম কাজ হচ্ছে ফর্মুলা লিখে ফেলা। সো ফর্মুলা যদি আমি লিখে ফেলি ডেল কিউ এডিবি, এখানে লেখার ক্ষেত্রে ভাইয়া স্টুডেন্ট হিসেবে বুঝছি আমার অ্যাপ্রোচটা খেয়াল করবা আমি কেমনে করি। ডেল কিউ এডিবি, আমার এডিবি আনছে, ডেল কিউ এডিবি লিখলাম। তারপরে আমি ফর্মুলাটা যখন লিখবো আমার এখানে ডেল ইউ লিখার কথা। ডেল ইউটাকে ভাইয়া কেমনে লিখি দেখো, চিন্তা করো। এডিবি শেষকে বি বিন্দু, তাহলে আমি এই জায়গায় আগে লিখবো ইউবি, আদিকে আমার এ বিন্দু, তার মানে বিয়োগ দিব ইউ এ। আমার কি এখানে কি বসানোর কথা ছিল, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলে শেষ বিয়োগ আদি হয়, শেষকে আমার বি, তাহলে ইউবি শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদিকে আমার এ, তাহলে ইউবি মাইনাস ইউ এ। ফর্মুলা লেখা শেখাচ্ছি তোমাদের, প্লাস ডেল ডাব্লিউ এডিবি। আমি এই ফর্মুলা লেখার পরে আমার দরকার কাকে বের করা, আমার দরকার এ কে বের করা, এটা আমার টার্গেট। এই মেথে ওকে বের করা আমার টার্গেট। ওকে বের করতে চাইলে তার মানে এই জিনিসগুলো আমার কোনোভাবে বের করে আনতে হবে, এই জিনিসগুলো আমার কি করতে হবে, কোনোভাবে বের করে আনতে হবে। এখন আমি চিন্তা করে দেখলাম, আচ্ছা এটা তো আমি সরাসরি পাচ্ছি, এটা তো আমি 10 পাচ্ছি সরাসরি, কোনো প্যারা নাই এটাতে। এইটাতে আমি ইউবি আর ইউএ এটা আমার লাগবে, রাইট? ইউবি আর ইউএ আমার লাগবে। এখন আমি প্রশ্নের উদ্দীপকে যাব, ইউবি আর ইউএ পাচ্ছি না, ইউবি আর ইউএ হইলেই আমার ম্যাথের কাজ শেষ। ইউবি আর ইউ এর জন্য আমি প্রশ্নে গেলাম, প্রশ্নে দেখলাম এসিবি নিয়ে একটা কিছু দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমার এসিবি একটু সূত্র লিখিত, দেখি আমার ইউবি ইউএ উদ্ধার হয় কিনা। সো এসিবি ইকুয়াল, এটার জন্য যদি এরকম ফর্মুলা সাজাই তাহলে এখানে শেষকে বি আদিকে এ, তাহলে আমি এটার জন্য লিখবো শেষ বিয়োগ আদি, আদি হচ্ছে এ, ঠিক আছে, প্লাস ডেল ডাব্লিউ এ সিবি। এইটার মধ্যে আমি যে দেখলাম আমার এখানে ডেল কিউ এসিবি দেওয়া আছে কি দেওয়া নেই, উত্তর হচ্ছে হ্যাঁ আছে 180, শুধু 80। ডেল ডাব্লিউ এসিবি দেওয়া আছে কি দেওয়া নেই, দেওয়া আছে হ্যাঁ 30 দেওয়া আছে, আমার এখানে 30 দেওয়া আছে। তাহলে আমি এই জায়গা থেকে ইউবি মাইনাস ইউ এর বের করতে পারবো কিনা, একবারে শুধু ইউবি মাইনাস ইউ এর একবারে বের করবো, ইউবি মাইনাস ইউ কে এই জায়গা থেকে বের করতে পারবো কিনা। ধরেছে হ্যাঁ অবশ্যই পারবো, এখানে 80 এখানে 30, এটা যদি এই পাশে চলে আসে, এটা যদি এই পাশে চলে আসে তাহলে আমার এটা কত আসবে, 50 চলে আসবে, বুঝছো কিনা? 30 80 এই পাশে চলে আসছে, এটা 50 চলে আসবে, ঠিক আছে 50 চলে আসলো, ফাইন। সো এটা যদি 50 চলে আসে, এটারই তো ঘাটতি ছিল আমার, এটারই তো ঘাটতি ছিল, এটা এখন জেনে গেছি, এটা এখন জেনে গেছি ভাইয়া, এটা কত, এটা 50, এটারই ঘাটতি ছিল আমার। সো আমি এটা কত 50, রাইট? তাহলে এটা 50 এটা 10, তাহলে আমার অ্যান্সার থাকবে কি, আমার অ্যান্সার থাকবে এটা হচ্ছে ফাইনালি কত থাকবে 60 জুল। ফাইনালি কত থাকবে 60 জুল। এই ম্যাথটা বুঝছো কিনা বলো, এটা আমার অ্যান্সার 60 জুল। এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও, এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। কমেন্টে জানাও বুঝছো কিনা এই ম্যাথটা। আমাকে বলছে এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত হবে যদি কাজ 10 জুল হয়। আমি এখানে পাচ্ছি ডেল ডাব্লিউ এডিবি 10 জুল, আমার ডেল কিউ এডিবি দরকার প্রশ্ন অনুসারে। আমি ডেল কিউ এডিবির সূত্র লিখলাম, ডেল কিউ এডিবির সূত্র লিখলাম, লিখার পরে আমি দেখলাম ডেল ডাব্লিউ এডিবি জানি, ইউবি মাইনাস ইউএ জানি না, ইউবি মাইনাস ইউএ জানলেই আমি এটা বের করে ফেলতে পারবো। ইউবি মাইনাস ইউ এর সন্ধানে আমি আবার প্রশ্নের উদ্দীপক পড়া শুরু করলাম। উদ্দীপক পরে আমি দেখলাম ডেল কিউ এসিবি দেওয়া আছে, ডেল ডাব্লিউ এসিবি দেওয়া আছে, এসিবি এসিবির জন্য আমি আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ফেলাইলাম। ডেল কিউ এসিবি শেষ হচ্ছে
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নিতে হয় না, অভ্যন্তরীণ শক্তি শেষ হচ্ছে বি বিন্দু, আদি হচ্ছে এ বিন্দু, এসিবি লিখলে এই লেখার প্যাটার্নগুলো ইম্পর্টেন্ট, এসিবি শেষ এটা, আদি এটা, তাহলে শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বি এর আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ দিয়ে দিলাম ইউবি মাইনাস ইউএ, তারপরে এই জায়গায় ডেল ডাব্লিউ এসিবিও জানি ডেল কিউ এসিবি, এখান থেকে ইউবি মাইনাস ইউ এর আসছে, এই ইউবি মাইনাস ইউ এ 50 যেটা আসছে এটারে পরে আবার আমার যেটার ঘাটতি ছিল এটা জানতেছিলাম না একটু আগে, এখানে বসাই দিলাম 50 যোগ 10 60 জুল আসছে। তাহলে এই পর্যন্ত বুঝছো? শাহাদ খান বলছো ভাই বুঝছি ভাইয়া, বাট ভুলে যাবো মেবি, বইয়ে এগুলো পাচ্ছি না। হ্যাঁ, এর জন্যই ক্লাস। বইয়ে যদি এই জিনিসগুলো বুঝতে পারতো তাইলে, সত্যি কথা আমার পড়ানোর স্টাইল আমি যদি বলি, আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে বইয়ে যে সংজ্ঞাগুলো আছে ওইগুলো আমি ধরে ধরে রিডিং পড়ানোর জন্য আমি এখানে ক্লাসে নেই, ওইগুলো তুমি নিজেই দেখতে পারবা বইয়ে যে জিনিসগুলো। কিন্তু বইয়ে যে জিনিসগুলো তোমাকে কনফিউজ করতেছে, বইয়ে যে জিনিসগুলো তুমি ধরো বুঝতে পারো না পড়ে, বা বইয়ে একটা ম্যাথ ধরে তুমি ধরতে পারো না। আমি দেখছি তাপগতিবিদ্যার যে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিচ্ছে অনেকেই পারো না, কারণটা কি? কারণ তোমাদের এই বেসিক ছোট ছোট বেসিকগুলোর অভাব, অ্যান্ড এই বেসিকগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু ওই ম্যাথটা কঠিন কিছু না। ফিজিক্সের ম্যাথ লজিক্যাল, প্রচুর লজিক্যাল, এমন না যে তোমার উল্টাপাল্টা ভাবে অনেক কিছু করা হয়। কয়েকটা ম্যাথ ছাড়া বেশিরভাগ ম্যাথই লজিক দিয়ে মিলানো যায়। সো এই লজিকগুলো শেখানোই হচ্ছে আমার কাজ। সো আমাদের এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে, ক্লাসটা এর জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইখানে এমনও অনেক জিনিস শিখবা যে জিনিসগুলো হয়তো বইতে পড়লে নিজে বের করে আনা যায়। বই এগুলো আছে, তথ্যগুলো একটু বাংলা ভাষায় আছে, একটু এভাবে আছে, ডিরেক্টলি ওইভাবে দেওয়া নেই যেভাবে একটা স্টুডেন্টের দরকার, মানে একটা স্টুডেন্ট ছাত্রের অ্যাপ্রোচ কি হবে প্রশ্ন পাওয়ার পরে ওইভাবে দেওয়া নেই, একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে আছে। সো ওই জিনিসগুলোই আমরা তোমাদের ল্যাঙ্গুয়েজে, মানে একটা ছাত্র হিসেবে কিভাবে চিন্তা করতে হবে সেই জিনিসটাই শিখাই দেওয়া আমার কাজ। কিন্তু ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, অ্যান্ড যেটুকু ভাইয়া বলতেছে ততটুকু একদম ভালো হয়ে করতে হবে। অ্যান্ড ফিজিক্স তোমার জিনিস না যে তুমি শুয়ে শুয়ে দেখবে আর হয়ে যাবে, খাটতে হবে তোমার ফিজিক্স ভালো করে পাওয়ার জন্য। ফিজিক্স প্রশ্ন অনেক ক্রিয়েটিভ হয়, এইচএসসি বলে অ্যাসাইনমেন্ট দেখে বুঝতেছো না ক্রিয়েটিভ যে হয়, অ্যাসাইনমেন্ট দেখে কিন্তু আর বুঝার কথা। ফিজিক্স প্রশ্ন কিন্তু সহজ হয় না, ক্রিয়েটিভ হয় অনেক। অন্যান্য জায়গায় ধরো কমন পড়বে, ফিজিক্সে কিন্তু তুমি কমন ফেলতে পারবে না সরাসরি, লজিক তোমার কমন পড়বে, লজিক কমন পড়বে, বাট ম্যাথ কমন পড়ার রেয়ার, খুব কম। মানে বোর্ড পরীক্ষাতেও ফিজিক্স প্রশ্ন ভালোই ক্রিয়েটিভ হয়, ঠিক আছে? সো দেখতেই পারতো, আশা করি অ্যাসাইনমেন্টই তার প্রমাণ। ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপর। তাহলে এই ম্যাথটা আমরা দেখে ফেলছি, তাহলে এই ম্যাথটা আমাদের ডান, এই ম্যাথটা আমরা করে ফেলছি। এবার আমার বলছে এডিবি পথে, আচ্ছা এটা আমরা করলাম, এডিবি পথে আমরা কাজ বের করছি, সো আমরা এটা বের করছি প্রথমে 60 জুল। 2 নম্বর প্রশ্ন কি বলছে? যদি সিস্টেমকে বি থেকে এতে সরাসরি আনা হয় তখন সিস্টেমের উপরে 20 জুল কাজ হয়। সো বি থেকে এতে সিস্টেমকে সরাসরি আনা হচ্ছে, দ্যাট মিনস আগে ছিল এখানে, পরে আসছে এখানে, বি থেকে এতে সরাসরি আনা হয়েছে, এইভাবে আনা হয়েছে, সরাসরি আনা হয়, তবে তখন সিস্টেমের উপর 20 জুল কাজ হয়। দ্যাট মিনস আমার এখানে যেই ভ্যালুটা দেওয়া, এটা কিসের ভ্যালু? সিস্টেম কাজ করছে নাকি সিস্টেমের উপরে করা হয়েছে? সিস্টেমের উপরে করা হয়েছে, তাহলে ডেল ডাব্লিউ বি এর এটা দেওয়া আছে 20 প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস। কেন? সিস্টেম কাজ করছে না পরিবেশ কাজ করছে? এই জায়গাটাতে সিস্টেম কাজ করছে না পরিবেশ কাজ করছে? পরিবেশ কাজ করছে, সিস্টেমের উপরে করা হয়েছে। সিস্টেম যদি করতো তাহলে বলতাম প্লাস, সিস্টেমের উপরে করা হয়েছে তাই বলছি মাইনাস। সিস্টেম কত তাপ গ্রহণ বা বর্জন করে? দ্যাট মিনস আমার কাছে এখানে জানতে চাইছে ডেল কিউ বি এটা কত, ডেল কিউ বি এটা কত, এটা আমার কাছে জানতে চাইছে। খুবই সিম্পল, আমি ডেল কিউ বি এ চাই, ওকে ফাইন, ডেল কিউ বি এর সূত্রই লিখে ফেলাই। ডেল কিউ বি এ ইকুয়াল টু কি? শেষ কোনটা এ, আদি কোনটা বি, তাহলে আমি কি লিখবো? ইউ এ মাইনাস ইউ বি, শেষ বিয়োগ আদি লিখতে হয়, শেষ বিয়োগ আদি লিখলাম প্লাস ডেল ডাব্লিউ বি এ লিখে ফেলছি। লিখে ফেলার পরে আমার টার্গেট কাকে বের করা? আমার টার্গেট ওকে বের করা। তাহলে আমার এই জিনিসগুলো লাগবে, এটা আমি সরাসরি পেয়ে যাচ্ছি, এটা আমি সরাসরি পেয়ে যাচ্ছি, প্রশ্নই দেওয়া আছে সরাসরি কত দেওয়া আছে? -20। তো এটা আমার সরাসরি দেওয়া আছে কত? -20। এখন ইউ এ মাইনাস ইউবি লাগবে। একটু আগের ম্যাথে আমরা বের করছিলাম না, একটু আগের ম্যাথে আমরা বের করছিলাম ইউবি মাইনাস ইউ এ, একটু আগের ম্যাথে চিন্তা করে দেখো, একটু আগের ম্যাথে আমরা ইউবি মাইনাস ইউ এ বের করছি, আসছিল কত? 50। আমার এখানে ইউবি মাইনাস ইউ এ দরকার নাকি ইউএ মাইনাস ইউবি দরকার? আমার এখানে ইউএ মাইনাস ইউবি, দ্যাট মিনস উল্টাটা দরকার। আমি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ দিলাম, এই সমীকরণটা একটু আগে পাওয়া সমীকরণটা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ দিলাম। -1 দিয়ে যদি গুণ দিই তাহলে আমার এখানে কত আসবে? -50, রাইট? -50 কেমন? তাহলে আমি এই জায়গায় যখন বসাবো, সো ইউই মাইনাস ইউবে, ইউএ মাইনাস ইউবি, এটা যখন বসাবো তখন আমি এখানে কত বসাবো? -50। আর এখানে আমার প্লাস ছিল কিন্তু এটা আবার নিজে -20, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমার এটা কত থাকবে? -70। ম্যাথ শেষ। লজিক্যালি চিন্তা করতে পারলে এই ম্যাথগুলো অনেক সোজা। যোগ বিয়োগের ম্যাথ, এটা যোগ বিয়োগের ম্যাথ ছাড়া তেমন কঠিন কিছু না। সো এই চ্যাপ্টারের ম্যাথগুলো লজিক্যালি চিন্তা করলে খুবই ইজি। বুঝছো কিনা এই ম্যাথটা? বলো বুঝছো কিনা?
অ্যান্সার আমার এটা, বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝছো এটা? তাহলে এই মাইনাসের অর্থ কি? মাইনাসের অর্থ হচ্ছে তাপ সে ছেড়ে দিছে, সিস্টেম তাপটা বর্জন করছে বা ছেড়ে দিছে, ঠিক আছে? প্লাস আসলে বলতাম সিস্টেম গ্রহণ করছে। ওকে ফাইন, তাহলে এই ম্যাথটাও ডান। এই ম্যাথগুলো মজার না, এই ম্যাথগুলো কিন্তু অ্যাকচুয়ালি মজার, এই ম্যাথগুলো আসে পরীক্ষায়, যোগ বিয়োগের ম্যাথ। তো আফসোস লাগা উচিত যদি এই ম্যাথগুলো না পারি। 1-2 এর বাচ্চাও পারা উচিত, কারণ তারাও যোগ পারে। ওকে ফাইন, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এর পরের ম্যাথে। এই ম্যাথটা তুলছো কিনা একটু বলে নিও আমাকে কমেন্টে, তুলছো কিনা বলে নিও, তারপরে আমি যাই। ওকে, আগের ম্যাথ থেকে ইউবি মাইনাস ইউ ছিল 50 জুল। এইখানে আমার এই ডেল কিউ বি এ ফর্মুলা লিখছি, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ইউ কে আমি এভাবে লিখি, শেষ বিয়োগ আদি, শেষ কি ইউ এ মাইনাস ইউবি। এই বিন্দুটা শেষে না, বি এর পরে, সো ইউ এ মাইনাস ইউবি। আমি ইউ এ মাইনাস ইউবি এর ভ্যালু -50, আগের ম্যাথের 50 থেকে মাইনাস গুণ দিয়ে এটা পাইছি, বসাই দিলাম, বসাই দিয়ে এটা দেওয়া আছে প্রশ্ন সরাসরি 20 -70। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমাদের ডান, এই ম্যাথটা আমাদের ডান। এবার 3 নম্বরে আসি এই ম্যাথটা, তাহলে আমরা দেখছি কেমনে করছি, ঠিক আছে? কেমনে করছি এটা দেখলাম, একদম ইজি ম্যাথ, তেমন কঠিন কিছু না। ওকে, এবার আমরা চলে যাই আমাদের এর পরে, আমাদের থার্ড পয়েন্টটাতে চলে যাই। এটা আমাদের তৃতীয় ম্যাথ। অ্যান্ড আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, তোমাদের ব্যাচে আমি বুঝলাম না যে মনোযোগের অভাব কিনা, নাকি তোমরা অ্যাকচুয়ালি মানে পড়ো না, আই ডোন্ট নো। কারণ এই জায়গাটার মধ্যে তোমাদের কিন্তু আরেকটু সেন্সিটিভ হওয়া উচিত। আমরা অন্যান্য অনেক জায়গায় ক্লাস নেই, অন্যান্য অনেক জায়গায় ক্লাস থাকে, অনেক অ্যাটেন্টিভলি কিন্তু স্টুডেন্টরা করে। তোমাদের এখানে কিন্তু আমি দেখলাম নর্মাল জিনিসও আরেকবার এই জিনিসটা আসতেছে। এই জিনিসটা কিন্তু হওয়া উচিত না, এই জিনিসটা হওয়া উচিত না। ক্লাসে ফুল অ্যাটেন্টিভ থাকা উচিত প্রথম থেকে। তোমায় যদি এইগুলাই আরেকবার করা লাগে, অ্যাকচুয়ালি যেই টাইপের ম্যাথগুলো বুয়েটে আসবে বা বোর্ড পরীক্ষায় আসবে, কোনোটাই পারবা না। অ্যান্ড এখন না হলে অ্যাসাইনমেন্ট দেখে করতেছো, এখন না হলে অ্যাসাইনমেন্ট তুমি কারো একটা জায়গা থেকে সোর্স থেকে পেয়ে দেখে করতেছো। ইভেনচুয়ালি তোমাকে পরীক্ষা হলে কেউ দেখাবে? তুমি যখন বুয়েট এক্সাম দিবা, তুমি যখন বোর্ড এক্সাম দিবা, তখন তুমি জানো তোমাকে কেউ দেখাবে কিনা? কেউ দেখাবে না। তখন কিন্তু তুমি একদম ভালোভাবে ধরা খাবা। যদি এখন মনোযোগী না হও, ভালোভাবে ধরা খাবে। এখন হয়তো সিরিয়াসনেস অনেকেই বুঝতেছো না, ক্লাসে দেখতেছি কম, এখন হয়তো অনেকেই সিরিয়াসনেস বুঝতেছো না এই ক্লাসগুলো কতটা দামি। যদি পরীক্ষা হয় তখন ঠিকই ফিল করবা যে ইস, আমি যদি আবার আগে চোখে আসতে পারতাম, এই ক্লাসগুলো তো আমার সামনেই হয়েছিল, আমি চাইলেই দেখতে পারতাম, চাইলেই আমি মনোযোগ দিয়ে করতে পারতাম, করি নেই, আজকে এই অবস্থা হচ্ছে। অ্যান্ড এসএসসির মতন না, এসএসসিতে হয়তো গোল্ডেন পাইছো বা ইয়া পাইছো, এইচএসসিতে যখন তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিবা, তখন তুমি বুঝবা এইচএসসিতে সরকার চায় এসএসসিতে সাক্ষরতার হার বাড়াইতে, যে এসএসসি পাস করছে বেশি। বাট এইচএসসিতে কিন্তু সরকার চায় যে না, যারা যোগ্যতা তারাই কিন্তু যাবে, এটা কিন্তু সরকারের থিম। কেন? কারণটা হচ্ছে তুমি সারা বাংলাদেশে সবাইরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে লাভ আছে? সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো, দেশে কোনো কৃষক নাই, দেশে কোনো অন্যান্য পেশার মানুষ নাই, লাভ আছে? লাভ নাই। তখন কিন্তু কোনোই লাভ নাই, তখন বরং আরো বেকারত্ব সৃষ্টি হবে। ইঞ্জিনিয়ারিং চাকরির সুযোগ আছে এত, মানুষ তৈরি হয়েছে এত, ডাক্তারির চাকরির সুযোগ আছে এত, মানুষ তৈরি হয়েছে এত। সো এর জন্য কিন্তু এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। এখানে কিন্তু তোমার চাবে না যে সবাই তোমরা এটা করো, সবাই তোমরা এই পজিশনগুলো হোল্ড করো। তো তোমরা যে এই পজিশনগুলোকে নিয়ে ড্রিম দেখো, সেই পজিশনগুলো কিন্তু তোমার নিজের অর্জন করতে হবে, তোমার কেউ এসে দিবে না, এই যে নাও তুমি তোমার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, এই যে নাও তোমার ডাক্তারি সার্টিফিকেট। এই জিনিসগুলো কিন্তু ঘটবে না। সো এই জিনিসটা নিজের স্ন্যাচ করে নিতে হবে, নিজের ফিউচারে এটা নিজে স্ন্যাচ করে নিতে হবে। তোমাদের মধ্যে আমি মনোযোগের যথেষ্ট অভাব পাচ্ছি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই ক্লাসগুলো আরও অনেক বেশি ভ্যালুয়েবল যদি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো। অ্যান্ড এই জিনিসগুলোর ইভেনচুয়ালি তোমাকে কী হেল্প করো তুমি নিজেও জানো না। অ্যান্ড এইচএসসিতে যদি তুমি 5 নাই, যদি তুমি 4.5 যদি পাও, তাহলে লিটারেলি তোমার লাইফে সামনে ফর্মই কিনতে পারবা না, অনেক জায়গায় তুমি ফর্মই কিনতে পারবা না। পরীক্ষা দেওয়া চান্স পাওয়া তো দূরের ব্যাপার, ফর্মই কিনতে পারবা না। তখন তোমার কাছে খুবই খারাপ লাগবে। এই কারণে যে তুমি অন্যান্যদের তো কম্পিটিশনে তাও অংশগ্রহণ করছে, তারপরে কেউ জিততেছে কেউ পারতেছে না, কিন্তু তুমি কম্পিটিশনের অংশই না কোনো। তো তখন তোমার কাছে খুবই খারাপ লাগবে। অ্যান্ড তখন তোমার হাতে যে চারপাশে অপশনগুলো থাকবে, প্রাইভেট ইউনিভার্সিটি অপশন থাকবে, ন্যাশনাল ইউনিভার্সিটি অপশন থাকবে। প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন কম্পিটিশন অনেক হাই। সো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু তোমার জিপিএ 5 পেয়েও অনেকে ঢুকতে পারে না, এরকম দেখা আছে, তাই না? সো ওইগুলোতেও কিন্তু তুমি এতগুলো টাকা দিবা 4 বছর মেয়াদে, নিজের বাবা মা থেকে 12 লাখ 15 লাখ 30 লাখ পর্যন্ত, প্রাইভেট মেডিকেলে পড়লে 30 লাখ পর্যন্ত টাকা তুমি তোমার বাবা মা থেকে নিয়ে ইউনিভার্সিটি দেবো, তোমার নিজের খারাপ লাগবে না যে তোমার জন্য এতগুলো টাকা খরচ হচ্ছে? বা এটাই চিন্তা করো, এই 30 লাখ টাকা তোমার বাবা মার টাকা আছে, তোমার দিত 30 লাখ টাকা তুমি পড়ার পেছনে ব্যয় করবা, তুমি নিজে অর্জন করে ফেলো পড়াটা, যে একটা ভালো জায়গায় আরো কম প্রাইসে। বুয়েটে পড়তে কত লাগে? বুয়েটে আমি 4 বছর পড়ছি, আমি দেওয়া লাগছে প্রত্যেক সেমিস্টারে 6 মাসে কত 170 টাকা করে দেওয়া লাগছে। এটা হচ্ছে বুয়েট পরীক্ষার ফিস।
অ্যান্ড বুয়েট প্রত্যেক 6 মাসে, বুয়েটে চান্স পাইছো মাত্রই তুমি একটা বৃত্তি পাইছো, সেই বৃত্তিটা কি কারিগরি বৃত্তি, ওই বৃত্তিটা তোমাকে প্রত্যেক 6 মাসে 4,000 টাকা করে দিবে। প্রত্যেক 6 মাসে তুমি বুয়েটে দিচ্ছ 170 টাকা, আর বুয়েট তোমাকে দিচ্ছে 4,000 টাকা। দ্যাট মিনস তোমার অ্যাকচুয়ালি দেওয়াই লাগতেছে না, নেট তুমি আরো পাচ্ছ বেশি। এছাড়াও আদার ফ্যাসিলিটির কথা তো বললামই না, এটা শুধু বুয়েট না, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য, পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে। সো এই জায়গাগুলো থেকে তুমি যদি চিন্তা করো যে তুমি ওই সেম পরিমাণের টাকাই, ধরো তোমার আব্বুর অনেক টাকা আছে, তোমাকে ওই সেম পরিমাণে 30 টাকা দেয়, তুমি এখন এটা প্রাইভেট মেডিকেলকে না দিয়ে এটা তোমার কাছে থাকলে তুমি কত কিছু করতে পারো এই জিনিসটা দিয়ে, অনেক কিছুই করতে পারো। অ্যান্ড এছাড়াও আমাদের করোনার কারণে দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি মধ্যবিত্ত থেকে আরো খারাপ অবস্থা হয়েছে, তোমার ফ্যামিলি এমন হইতে পারে কেউ। সো তখন কিন্তু তুমি এই 30 লাখ টাকা দেওয়াটা সামনে 1 বছর পরে, এটা কিন্তু অনেক ফ্যামিলিরই আমি বলবো কি সাধ্যের মধ্যে নাই। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তোমার আব্বু তুমি আর 2 বছর পরে তুমি তোমার জন্য 30 লাখ টাকা লাগবে যদি তুমি প্রাইভেট মেডিকেলে পড়তে চাও, প্রাইভেট নর্থ সাউথ বা ব্র্যাক এগুলোতেও যদি পড়তে চাও, তোমার 12, 10, 15 এরকম লাগতে পারে বিভিন্ন কোর্স ওয়াইজ। সো এই যে অ্যামাউন্টগুলো লাগবে, এই অ্যামাউন্টগুলো তোমার নিতে খারাপ লাগবে না করোনার মধ্যে এই সিচুয়েশনটা হওয়ার পরে? সো নিজের যদি খারাপটা না লাগে, আসলে কেউ বলেও ধাক্কা দিয়েও কিছু করতে পারবে না আর কি। এই যে ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে করছে তারাই ভালো করবা। বছর বছরই তো এই সিনারিটা ঘটে, এমন না যে এটা তোমাদের ব্যাচেই ঘটতেছে, এটা বছর বছর ঘটে। সুযোগ সবার সামনেই থাকে, কেউ নেয় কেউ নেয় না। যে নেয় সে ঠিকই পরে সুফল ভোগ করে, যে না অ্যাকচুয়ালি আমার কি আমি আমার ফ্যামিলিকে রিলিফ দিছি, আমার ফ্যামিলিকে আমি বার্ডেন হইনি, আমি ফ্যামিলির জন্য বোঝা হয়ে যাইনি, আমি ফ্যামিলিকে রিলিফ দিছি। সো এটা তুমি যদি নিজে না বুঝো, সেলফ রিয়েলাইজেশনটা না আসে, তাহলে অ্যাকচুয়ালি যতই আমরা ধাক্কাই, যতই আমরা গোতাই, আমাদের লাইফ চলে যাবে। এই ব্যাচটা শেষ হবে, আরেকটা ব্যাচ শুরু হবে, আরেকটা ব্যাচে আমি এই জিনিস পড়াবো, এরপরের ব্যাচ শুরু হবে, আমি আমার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করবো, এই জিনিসগুলো পড়াবো, আমার লাইফ চলে যাবে। এই ব্যাচের স্টুডেন্ট হয়তো কাউকে কাউকে আমার মনে থাকবে, বেশিরভাগই ভুলে যাব, তোমাদেরও কেউ আমাকে মনে থাকবে, বেশিরভাগই ভুলে যাবা। কিন্তু লাইফ যার যারটা নিজেরই বয়ে বেড়াইতে হবে। আমরা একটা খানিক সময়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসি, অ্যান্ড এই খানিক সময় আমাদের থেকে সুযোগটা গ্রহণ করে নিতে হবে। আমরা দিচ্ছি, তোমাদের নিতে হবে নিজের টাইমটা এনে। দেখতেছি স্ক্রিনশট তুলো, দেখতেছি তুলতে বললে তুলো না, বা নিজেরা অন্যান্য জিনিস নিয়ে কথা বলো। অন্যান্য ক্লাসগুলোতে আমি যে দেখি তো জিনিসগুলো। সো এই যে জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো একটু বন্ধ করতে হবে, কারণ এখন একটা সিরিয়াস টাইম। এটা এমন না যে তুমি বন্ধ ভ্যাকেশন কাটাচ্ছ, করোনা একটা ভ্যাকেশন না। করোনা কি ঈদের বন্ধ? করোনা কি তোমার পূজার বন্ধ? করোনা তো ঈদের বন্ধ না, পূজার বন্ধ না। লকডাউন বা করোনা এই সিচুয়েশনটা তোমার একটা সাময়িক অসুবিধা, কিন্তু তোমার তো জব শেষ হয়ে যায়, তুমি স্টুডেন্ট, তোমার জব হচ্ছে পড়াশোনা করা। অ্যান্ড তোমার আব্বু কি এখন বলতে পারে যে করোনা ভ্যাকেশন, আমি এখন চাকরি করব না, আমি এখন ইনকাম করব না, এখন ঘরে খাবার আমি ম্যানেজ করব না, চলতে পারবে? তাহলে তখন তোমাদের কি অবস্থা হবে? তো তোমার আব্বু তো যদি তোমার করোনার মধ্যেও জব চালা যায়, তোমার জব কি? পড়াশোনা করো, তুমি তোমার জব চালাই যাচ্ছ না কেন? ঠিক আছে, তাহলে চলো আমরা এই জিনিসগুলো একটু দেখি। এইখানে থার্ড ম্যাথটা কি বলা আছে? UA = 0, UD = 40 জুল হলে AD এবং DB পথে শোষিত তাপ নির্ণয় করো। তো এখন এই গ্রাফটা থেকে আমাকে দেয়া আছে A বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, D বিন্দুর অভ্যন্তরীণ শক্তি। সো A বিন্দুর অভ্যন্তরীণ শক্তি আমার এই জায়গায়, D বিন্দুর অভ্যন্তরীণ শক্তি আমার এই জায়গায়, তাই তো? এই দুইটা বিন্দুর অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে, বলছে AD ও DB পথে শোষিত তাপ নির্ণয় করো। সহজ কথায় আমার কাছে জানতে চাইছে ডেল কিউ AD কত, ডেল কিউ DB কত, এই দুটো জিনিস জানতে চাইছে। এখানে একটা জিনিস ভালো মতন বুঝার আছে কিন্তু এই জায়গাটার মধ্যে, ভালো মতন ইম্পর্টেন্ট, মনোযোগ দাও এই জায়গাটার মধ্যে। ডেল কিউ এডি জানতে চাইছে নাকি? ডেল কিউ এডি, আর জানতে চাইছে কি ডেল কিউ ডিবি, ডিবি। তাহলে ডেল কিউ এডিতে আসো। ডেল কিউ এডি ফর্মুলা যদি লিখি কি লিখবো? ইউডি মাইনাস ইউএ, শেষ বিয়োগ আদি, শেষ কি ডি, আদি হচ্ছে এ, প্লাস এখানে কি ডেল ডাব্লিউ এডি। ওকে, এবার এই জায়গাটাতে আসি। এই জায়গাটার মধ্যে ইউ কি লিখবো? ইউ বি মাইনাস ইউ এ, কেন? কারণ শেষ হচ্ছে বি, আদি হচ্ছে ডি, সরি ডি। ঠিক আছে, প্লাস কি ডেল ডাব্লিউ টিপি। আমার টার্গেট কাকে বের করা? আমার টার্গেট ওকে বের করা। এর মধ্যে দুইটা জিনিস বের করা, এই দুটো জিনিস বের করবো, তাই তো? এখন এই দুটো জিনিস যদি বের করতে চাই, প্রথমে আসি এটার মধ্যে। এটা বের করতে চাইলে আমার কি এই ইনফরমেশনগুলো লাগবে। এখানে কিন্তু ডিরেক্টলি এটা পাইতেছি 40, এটা পাইতেছি 0। ডেল ডাব্লিউ এডি এটা কি পাচ্ছি? এটা কি পাচ্ছি? এইটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা একটু আগে একটা ম্যাথ করছিলাম, সেখানে ডেল ডাব্লিউ এডিবি বের করছি। ডেল ডাব্লিউ এডিবি বের করছিলাম না একটু আগে একটা ম্যাথ? একটু আগে একটা ম্যাথ করছি যেখানে ডেল ডাব্লিউ এডিবি বের করছি 10 জুল। কোন ম্যাথটা একটু দেখাই দিই, একটু আগের ম্যাথটা ছিল।
এই যে দেওয়া ছিল আর কি ডেল ডাব্লিউ এডিবি 10 জুল, ঠিক আছে, ডেল ডাব্লিউ এডিবি 10 জুল প্রথম প্রশ্নে দেওয়া ছিল, এডিবি প্রসেসের উপর যদি কাজ হয় 10 জুল, ডেল ডাব্লিউ এডিবি 10 জুল, এখান থেকে আমরা ম্যাথ করছিলাম, তাই তো। তো এই যে এখন আমার 3 নাম্বার ম্যাথটা যেটা আছে, এই ম্যাথটাতে আমরা ডেল ডাব্লিউ এডি দরকার, কিন্তু আমি পাচ্ছি কি ডেল ডাব্লিউ এডিবি। আমি ভাইয়া বলছি এডিবি কোনটা, একটু পথে আঁকাই। সো এডিবি মানে এইটা, তাই তো, এডিবি মানে এটা। যদি মাল্টিপল সিস্টেম থাকে, এটা কি অনাবর্ত প্রক্রিয়া, মাল্টিপল পথ নিয়ে যদি থাকে অনাবর্ত প্রক্রিয়া, তাহলে এটা কি ভাঙায় লেখা যায়, ভাঙায় লেখা যায়। ওই যে আমরা আজকে ফর্মুলা দরকার করছিলাম যখন, তখন ভাঙায় ভাঙায় করছিলাম না অনেকগুলো জিনিস, তাহলে এটা কি লেখা যায়, ডেল ডাব্লিউ এডি ডেল ডাব্লিউ ডিবি ইকুয়াল টু 10, এটাই এটার মতনই আছে, এটাকে ভাঙায় লিখছি, ডেল ডাব্লিউ এডি ডেল ডাব্লিউ ডিবি। ওকে, এখন আসি ডেল ডাব্লিউ এডি আমার দরকার, ডেল ডাব্লিউ ডিবিটা একটু তাকাই তো গ্রাফের দিকে। ডেল ডাব্লিউ ডিবি, ডিবি মানে কি, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, অ্যারোগুলো কিন্তু উল্টা হবে, হ্যাঁ, ডিবি মানে কি অ্যারোগুলো এরকম হবে, অ্যারোগুলো এরকম হবে, ঠিক আছে। এই যে প্রশ্ন অনুসারে ডেল ডাব্লিউ এডিবি যদি লিখি, এডিবির জন্য অ্যারো এরকম, লেখাটা অনুসারে অ্যারো পাল্টায় যাবে কিন্তু, ওকে, এডিবি লিখলে তো ভালো কথা। ডেল ডাব্লিউ ডিবি যে অংশটা আছে, ডিবি অংশটার দিকে খেয়াল করো, এটা কি প্রসেস, সময়তন প্রক্রিয়া না, ডিতে আয়তন যা, বিতে আয়তন তা, এন্ড ডি আর বি এর মাঝখানের প্রত্যেকটা বিন্দুতে আয়তন তা। শুধু ডিবি অংশটার দিকে তাকাও, এই ডিবি অংশটা কি আমার সময়তন প্রক্রিয়া। সময়তন প্রক্রিয়ার জন্য আমি লিখব ডিবি সময়তন প্রক্রিয়া, তাই ডেল ডাব্লিউ ডিবি কত, ডেল ডাব্লিউ ডিবি হচ্ছে 0। আমি বলছি সময়তন প্রক্রিয়া যদি হয়, তাহলে সময়তন প্রক্রিয়ার কৃত কাজের মান কত, 0। দ্যাট মিনস এই জায়গায় এই ডেল ডাব্লিউ ডিবির জায়গায় কত বসাবো, 0 বসাবো। তাহলে এই লাইন থেকে ডেল ডাব্লিউ এডি কত আসবে, ডেল ডাব্লিউ এডি আসবে 10, তাই না, এইটা প্লাস 0 ইকুয়াল টু 10, দ্যাট মিনস ডেল ডাব্লিউ এডি কত, 10। তাহলে এই জায়গায় ডেল ডাব্লিউ এডি এর ভ্যালু কত আসবে, 10 আসবে। তাহলে এইরকম করে কিন্তু গ্রাফ থেকে সিদ্ধান্ত আসতে হবে এটা সময়তন প্রক্রিয়া কিনা। হ্যাঁ, সময়তন প্রক্রিয়ার জন্য কৃত কাজ 0, ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথটা যদি আমি অ্যান্সার করতে চাই, তাহলে এই ম্যাথটার আমার অ্যান্সার কত আসবে, এই ম্যাথটার আমার অ্যান্সার আসবে 50, 40 বিয়োগ 0 যোগ 10, তাই 40 যোগ 10 সমান 50 জুল। তাহলে আমার এই ম্যাথটা ডান। তাহলে ডেল কিউ এডি আমি পেয়ে গেছি, ডেল কিউ এডি আমি পেয়ে গেছি। এবার আসি আমার দ্বিতীয় ম্যাথটার মধ্যে। দ্বিতীয় ম্যাথটার মধ্যে আমি ইউবি মাইনাস ইউডি, ফাইন। এখন খেয়াল করে দেখো, প্রথম ম্যাথটাতে আমরা এরকম একটা ফর্মুলা পাইছিলাম না, ইউবি মাইনাস ইউএ ইকুয়াল টু কত পাইছিলাম, 50 পাইছিলাম না প্রথম ম্যাথটাতে, প্রথম ম্যাথে এই জিনিসটা পাইছিলাম না, পাইছি। এখানে লিখি ইউবি মাইনাস ইউএ প্রথম ম্যাথ থেকে ইকুয়াল টু 50 পাইছি, ফার্স্ট ম্যাথে এটা করছিলাম 50। ইউবি মাইনাস ইউ যদি 50 হয়, এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে কত, 0। সো ইউ এর ভ্যালু দেওয়া আছে কত, 0 দেওয়া আছে প্রশ্নে। তাহলে ইউবি কত আসলে, ইউবি হচ্ছে 50 জুল। তাহলে এই জায়গায় ইউবি কে আমি পেয়ে গেছি 50, ইউডি কে আমি পেয়ে গেছি 40, অ্যান্ড ডেল ডাব্লিউ ডিবি যেটা, ডেল ডাব্লিউ ডিবি একটু খেয়াল করে দেখো, ডেল ডাব্লিউ ডিবি দিকে তাকাও, ডিবি মানে এই জায়গা থেকে এটা, আবারও সেই একই ব্যাখ্যা, ডিবি সময়তন, তাই ডেল ডাব্লিউ ডিবি কত, 0। সো এই জায়গায়ও ডেল ডাব্লিউ ডিবি 0 বসাইছি, এই জায়গায় ডেল ডাব্লিউ ডিবি কি বসাইছি, 0 বসাই। তাহলে এই ম্যাথটাতে থাকবে কি 50 বিয়োগ 40 যোগ 0, দ্যাট মিনস 50 বিয়োগ 40, দ্যাট মিনস 10 জুল। তাহলে আমার এইটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা বলো, এই ম্যাথটার মাধ্যমে কিন্তু অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বুঝছো কিনা বলো, কমেন্টে জানো, কমেন্টে জানো এই ম্যাথটা বুঝছো কিনা। কমেন্টে জানাও এই ম্যাথটা বুঝছো কিনা। কমেন্টে জানাও এই ম্যাথটা বুঝছো কিনা, তুলে ফেলো কিন্তু। এই ম্যাথগুলো কিন্তু অ্যাকচুয়ালি মজার, তারিক আল আশিক বুঝছে ব্যাপারটা, মজা লাগছে করতে। হ্যাঁ, এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি মজার, ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথটার মধ্যে তেমন কঠিন কিছুই ছিল না। ডেল কিউ এডি জানতে চাইছে প্রশ্নে, ডেল কিউ এডির ফর্মুলা লিখছি ইউডি মাইনাস ইউএ প্লাস ডেল ডাব্লিউ এডি, লিখলাম। লিখার পরে দেন ডেল এইটা পাইছি, এটা পাইছি, এটা দরকার ছিল। আগের ম্যাথে ডেল ডাব্লিউ এডিবি দেওয়া ছিল, আগে 1 নাম্বার ম্যাথে দেওয়া ছিল ডেল ডাব্লিউ এডিবি 10 জুল। সো 1 নাম্বার ম্যাথে ডেল ডাব্লিউ এডিবি পাচ্ছিলাম। এটা যেহেতু এডিবি, এডিবি মানে কি একটা মাল্টিপল প্রসেস, তাই নাকি, মাল্টিপল, সাইক্লিক না, বাট মাল্টিপল কি প্রক্রিয়া আছে, তাপগতীয় প্রক্রিয়া, এডি ডিবি,
তো এটা ভাঙাই লিখছি ডেল ডব্লিউ কে ডেল ডব্লিউ এডি প্লাস ডেল ডব্লিউ ডিবি। ডেল ডব্লিউ ডিবির দিকে তাকাইলাম, গ্রাফে যেয়ে দেখলাম এটা সমায়তন প্রক্রিয়া, কারণ এটা ওয়াই অক্ষের সাথে কি সমান্তরাল লাইন, ওয়াই অক্ষের সাথে সমান্তরাল লাইন হলে পি ভার্সেস ভি গ্রাফে ওয়াই অক্ষের সাথে সমান্তরাল লাইন হলে এটা সমায়তন প্রক্রিয়া, তাই না? সো আমি একটু আগে দেখাইছিলাম সমায়তন প্রক্রিয়া কি। সমায়তন প্রক্রিয়ার জন্য কৃতকাজ শূন্য, তাই ডিবির জায়গায় 0 বসে, তাহলে ডেল ডব্লিউ এডি পেয়ে গেছি 10। তাহলে এই ডেল ডব্লিউ এডি এখন আসে বললো এখানে 10 বসাই দিলাম 50। এটার জন্য ডেল কিউ ডিবি ইবি মাইনাস ইউডি 50 40, ডেল ডব্লিউ ডিবি এর ভ্যালু বসাই দিছি 0, তাহলে ডেল কিউ ডিবি আমার চলে আসলো কত 10 জুল। ঠিক আছে, এইখানের মধ্যে আগের ম্যাথে ইউবি মাইনাস ইউএ পাইছিলাম, প্রথম ম্যাথটার মধ্যে ইউবি মাইনাস ইউএ পাইছিলাম 50, ইউ এর ভ্যালু দেওয়া আছে বসাই দিছি, ইউবি চলে আসছে 50, বসাই দিছি 50, ইউডি বসাই দিছি 40, ডেল ডব্লিউ ডিবি আবার সেই আগের ব্যাখ্যা সমায়তন তাই 0। কেমন? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা বুঝছি। এখন আমরা আরো কয়েকটা ম্যাথ করব। সো আজকে ক্লাসে ম্যাথ করব আরো। তাহলে এই ম্যাথটার ব্যাখ্যা দেওয়া আছে এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, এই যে 50 আসছে 10 আসছে, কেমন? ওকে, এবার এই ম্যাথটা আমরা সলভ করব। এই ম্যাথটা তোমরা দেখি সলভ করতে পারো কিনা। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন, দেখি তোমরা সলভ করতে পারো কিনা এই ম্যাথটা। আমি অনেকক্ষণ করলাম, এবার দেখি তোমরা এটা করতে পারো কিনা। নাইম বলছো আজ 2 ঘন্টা প্লিজ। তোমরা যদি চাও আমি 2 ঘন্টা নিব, আমার নিতে ভালোই লাগতেছে। তোমরা যদি চাও আমি 2 ঘন্টা নিব। এই ম্যাথটা দেখি কেউ করতে পারো কিনা। ঠিক আছে, আজকে তাহলে 2 ঘন্টা নিব তোমরা যেহেতু বলতেছো। অ্যান্সার পাইছি আমি রাজ্জাক শেখের 160 জুল, আবিরের থেকে পাইছি 10 জুল, তাহসিন ইসলাম -40, আবির 10, রাজ্জাক শেখ 160, তিনটা অ্যান্সার পাইছি আমি। ফারহান -10। প্রশ্নটা একটু তুলে ফেলো তো ভাইয়া, আমি কমেন্ট পড়তে পড়তে একটু প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা একটু তুলে ফেলো। আরিফা রিপা 140 জুল, আসিফ চৌধুরী 160। প্রশ্নটা তুলে ফেলো একটু দ্রুত। আসিফ চৌধুরী 140 জুল, তৌহিদুল হাসনাউল -40, ফারহান ফাহাদ 40, কামরুল হাসান 140, সিয়াম -40, অলিউল্লাহ 140। ওকে ফাইন, তাহলে দেখো এই ম্যাথ প্রবলেমে কি দেয়া আছে। এই ম্যাথ প্রবলেমে কি দেয়া আছে, চিত্রানুসারে একটি আদর্শ গ্যাসকে আবর্ত তাপগতীয় পদ্ধতিতে এ বি সি এ তে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এটা একটা সাইক্লিক প্রসেস। এ বিন্দুতে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 0, মানে ইউ এ দেওয়া আছে আমার এখানে 0। বি বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 50 জুল, সো ইউ বি দেওয়া আছে আমার কাছে 50। বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ, বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ, দ্যাট মিন্স ডেল কিউ বিসি দেওয়া আছে 90। তো বিসি পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ, গ্যাস তাপ নিছে, গ্যাস তাপ নিলে প্লাস হয়, গ্যাস যদি তাপ ছেড়ে দেয় তাহলে মাইনাস হয়, তাহলে ডেল কিউ বিসি +90 দেওয়া আছে।
বলছে সি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি কত বের করতে বলছে, দ্যাট মিনস আমার কাছে ইউসি কত জানতে চাইছে, ইউসিটা কত জানতে চাইছে। তাহলে ভালো কথা, এই জিনিসটা যদি আমার কাছে জানতে চাই, আমরা বিসি রিলেটেড কিছু একটা পাচ্ছি নাকি? তাহলে আমি বিসি এর সূত্রটা যদি একটু লিখি, ডেল কিউ বিসি ইকুয়াল টু কি লিখতাম, ডেল কিউ বিসি ইকুয়াল টু লিখবো শেষ কোনটা ইউসি, আদি কোনটা ইউবি, তাহলে ইউসি মাইনাস ইউবি প্লাস ডেল ডাব্লিউ বিসি। কেমন লিখলাম এটা? এখন খেয়াল করে দেখো, বিসি গ্রাফে চাই, গ্রাফে যাই, বিসিটা কি প্রক্রিয়া একটা, বি থেকে সি, বিসিটা কি প্রক্রিয়া একটা, বিসিটা একটা সমায়তন প্রক্রিয়া। কেন? কারণ এই যে বি বিন্দুতে আয়তন কত 3 মিটার কিউব, সি বিন্দুতে আয়তন কত 3 মিটার কিউব, সো বি আর সি দুইটা বিন্দুতেই আয়তন হচ্ছে 3 মিটার কিউব করে, অ্যান্ড এর মাঝখানে প্রত্যেকটা পয়েন্টে আয়তন 3 মিটার কিউব করে। দ্যাট মিনস এটা একটা সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়ার জন্য কি হয়, ডেল ডাব্লিউ বিসি ইকুয়াল টু কত হবে, 0 হবে। ডেল ডাব্লিউ বিসি ইকুয়াল টু কত হবে, 0 আসবে। দ্যাট মিনস এই ভ্যালুটা আমার কত, 0। ইউসি ইউবি আমার অ্যাকচুয়ালি টার্গেট কাকে বের করা, আমার অ্যাকচুয়ালি টার্গেট ওকে বের করা। ডেল কিউ বিসি দেওয়া আছে আমার 90। এবার সেই ইউবি এর ভ্যালু দেওয়া আছে কত, 50। তাহলে আমার ম্যাথ কিন্তু হয়েই গেল। সো আমার ম্যাথ কিন্তু হয়েই গেল। সো আমি এই জায়গা থেকে ইউসি কে বের করে ফেলতে পারবো, এই জায়গা থেকে একবারে ইউসি কে বের করে ফেলতে পারবো। 90 ইকুয়াল টু এক্স মাইনাস 50 প্লাস এটা মুখে মুখেই চলে আসে 140 আর কি, 140 জুল। তাহলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এই ম্যাথটা করায় দেখি যে যদি তোমরা চাও তাহলে আমরা আরো ক্লাস নিব, ঠিক আছে? সো এই ম্যাথটা তাহলে বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা হয়ে গেল। এবার এইটারই আরো কয়েকটা ভার্সন আছে, এগুলো শেষ করি। তাহলে এ বি সি ডি আছে, সো এ পার্টটা করলাম, এবার বি সি ডি তে আসছি, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ওকে ফাইন, এবার আমরা চলে যাই আমাদের এর পরের অংশে। তাহলে এটা দেখলাম, এই ম্যাথটা আমরা দেখলাম, এই বিন্দুতে অভ্যন্তরীণ শক্তি, সো আমরা দেখছি 140 বের হয়েছে, ঠিক আছে? সো এইভাবে লিখবা, যদি এইচএসসি পরীক্ষায় আসে তাহলে এইভাবে ভাঙায় লিখবা, স্লাইড আমি দিয়ে দিব, অ্যান্ড আমি যেভাবে লিখছি অতটুকু লিখবা হচ্ছে অ্যাডমিশনের জন্য। এইচএসসি তেও লিখলেও কোনো সমস্যা হবে না, নাম্বার কাটবে না, কারণ এখানে কোনো ভুল কিছু করিনি। এবার বি নাম্বার প্রবলেমটা, এটা দেখি আমরা করি। বি নাম্বার প্রবলেম একটু লিখে ফেলো, শুধু এই লাইনটা, উদ্দীপক আগেরটাই। বি প্রবলেম, এবি পথে গ্যাস কর্তৃক শোষিত শক্তি কত, এবি পথে গ্যাস কর্তৃক শোষিত শক্তি কত, এই লাইনটা একটু লিখে ফেলো। বি নাম্বার, আগের প্রশ্নেরই বি, আগে এটা করছিলাম, এবার বি বলছে এবি পথে গ্যাস কর্তৃক শোষিত শক্তি কত, এবি পথে গ্যাস কর্তৃক শোষিত শক্তি। দ্যাট মিনস আমার কাছে জানতে চাইছে ডেল কিউ এবি কত, এই ভ্যালুটা জানতে চাইছে, ডেল কিউ এবি। তো ডেল কিউ এবি, এবির দিকে তাকাই একটু আমি, এই যে এবি, এটা এ এটা বি, আমার এই প্রসেস নিয়ে কাজ নাকি, এই প্রসেসটা নিয়ে কাজ, ফাইন। তাহলে আমি ফর্মুলা যদি লিখে ফেলি, ডেল কিউ এবি ইকুয়াল টু কি লিখতাম, ইউবি মাইনাস ইউএ শেষ বিয়োগ আদি প্লাস ডেল ডাব্লিউ এবি, প্লাস ডেল ডাব্লিউ এবি। ফাইন, এখন আমার টার্গেট হচ্ছে একে বের করা। দ্যাট মিনস ডান পাশের জিনিসগুলো আমার বের করতে হবে আগে। তো ডান পাশের জিনিসগুলো যদি আমি বের করতে চাই, ডান পাশের জিনিসগুলোর মধ্যে আমি বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি তো পাচ্ছিলাম, ইউবি 50 আর ইউএ আমার 0, সো এটা ইউবি 50 ইউএ 0। এখন এইটা বাকি থেকে যায় নাকি, ডেল ডাব্লিউ এবি বাকি থেকে যায়। এখানে কোনো প্রশ্নের মধ্যে ডেল ডাব্লিউ এবি রিলেটেড কিছু পাচ্ছি আমি প্রশ্নে, না ডেল ডাব্লিউ এবি রিলেটেড কিছু পাচ্ছি না। তাহলে আমি চলে যাব কোথায়, গ্রাফে। আমার এবির জন্য কৃতকাজ দরকার, আমি আবার গ্রাফ থেকে জানি ক্ষেত্রফলই কৃতকাজ, এক্স অক্ষের সাথে কোনো এক প্রসেসের ক্ষেত্রফলই কৃতকাজ এক্স অক্ষের সাথে। তাহলে আমি এ বি, এ হচ্ছে আমার এই পয়েন্টটা, বি হচ্ছে এই পয়েন্টটা, সো এই অংশ এ থেকে নিচের দিকে দাগ টান দিয়ে দিলাম, বি থেকে নিচের দিকে দাগ টান দিয়ে দিলাম। দাগ টান দিয়ে দেওয়ার পরে এই যে মাঝখানে যেই ক্ষেত্রফলটা তৈরি হলো না, এই যে ক্ষেত্রফলটা তৈরি হলো, এই ক্ষেত্রফলটা আমার কি নির্দেশ করবে, এই ক্ষেত্রফলটা আমার নির্দেশ করবে এ বি এর জন্য কৃতকাজ। দ্যাট মিনস এটা আমার ডাব্লিউ এ বি, ঠিক আছে? ডাব্লিউ
এবি। এখন এবি এর জন্য কৃতকার্য যদি আমরা বের করি আলাদা করে এই জায়গাটার মধ্যে, এবি ইকুয়াল টু কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত 3 বিয়োগ 1, দৈর্ঘ্য 3 বিয়োগ 1 এই যেটা, দেন প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 10, এটা মিনস আসবে কত 20 জুল। অতএব ডেল ডব্লিউ এবি গ্রাফ থেকে আসবে, ঠিক আছে, গ্রাফ থেকে পেয়ে গেছি ক্ষেত্রফল কৃতকার্য, গ্রাফ থেকে পেয়েছি ডেল ডব্লিউ এবি হচ্ছে 20, গ্রাফ থেকে আসছে। এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল কৃতকার্য, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল দেখলাম একটা আয়তাকার ক্ষেত্রফল। সো আমি এই জায়গায় যদি ভ্যালুগুলো বসাই, তাহলে বসাইলে আমার অ্যান্সার কত আসে 70। তাহলে আমি ডেল কিউ এবি পেয়ে গেছি, ডেল কিউ এবি পেয়ে গেছি। সো এই ম্যাথের আরও কয়েকটা ভার্সন আছে, সেই ভার্সনটা করি। হ্যাঁ, এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানো, এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানো, এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানো। ফাবিয়া রোজ 70 জুল, আবুল হাসেম 70 জুল, ইফতেকার মাহমুদ 70 জুল। হ্যাঁ, যারা যারা 70 জুল দিছো তারা সবাই কারেক্ট, ঠিক আছে, যারা যারা উত্তর দিছো তারা সবাই কারেক্ট। ওকে, তাহলে এবার চলো এই ম্যাথের বি নাম্বারটা করলাম, এবার এই ম্যাথের সি নাম্বারে চলে যাই। এই ম্যাথের বি নাম্বারটা করলাম, এই ম্যাথের সি নাম্বারে চলে যাই। সো এই ম্যাথটা যদি রিটেনে করো এইভাবে লিখতে পারো, ঠিক আছে, রিটেনে করলে এইভাবে 70 জুল আসবে লিখতে পারো, বা আমি যতটুকু লিখেছি ততটুকু হবে। সি নাম্বার প্রশ্নটা লিখে ফেলো ভাইয়া, সি এ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? প্রশ্নটা লিখো, সি এ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? এই ম্যাথটা একটু তুলে ফেলো দ্রুত, সি নাম্বারটা দ্রুত একটু তুলে ফেলো। সি এ পথে গ্যাস কর্তৃক শোষিত তাপ, ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? প্রশ্ন একটু তুলে ফেলো দ্রুত। প্রশ্নটা একটু তুলে ফেলো দ্রুত। সি এ পথে গ্যাস কর্তৃক ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত? একই উদ্দীপক আরেকটা প্রশ্ন। সো এইখানে আমার কাছে কি জানতে চাইছে, ডেল কিউ সি এ কত, ডেল কিউ সি এ কত এটা জানতে চাইছে, রাইট? ডেল কিউ সি এ, দ্যাট মিনস আমার কাছে এই জিনিসটা জানতে চাইছে, সি বিন্দু এটা, এ বিন্দু এটা। সো এই জিনিসটা জানতে চাইছে আমার কাছে। এই প্রক্রিয়াতে সি থেকে এতে আসলে ডেল কিউ সি এ কত? সো আমি ফর্মুলা যদি লিখি, ফর্মুলা লিখলে কি লিখতাম, ডেল কিউ সি এ, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ না। সো আমি শেষ বিন্দু কি এ, আদি বিন্দু কি সি, দ্যাট মিনস আমি কি লিখবো, ইউ এ মাইনাস ইউ সি প্লাস কি লিখবো, ডেল ডাব্লিউ সি এ, তারপর প্লাস কি লিখবো, ডেল ডাব্লিউ সি এ। আমার টার্গেট কি বের করা? আমার টার্গেট হচ্ছে এইটা বের করা, ছেড়ে দেওয়া বা শোষিত তাপ কত। সো ইউ এ ইউ সি আর ডাব্লিউ সি এ। এখন এই জায়গাতে খেয়াল করে দেখো, এই ম্যাথ প্রবলেমটার মধ্যে আমরা একটু আগে যে ম্যাথ প্রবলেমটা দেখছিলাম ওখানেও ছিল ইউ এ কত ছিল 0, এই প্রশ্নে দেওয়া আছে ইউ বি কত ছিল 50, তাই না? ইউবি 50। এন্ড প্রথম ম্যাথটা যখন করছি, প্রথম ম্যাথে আমরা ইউসি বের করছিলাম, আমরা ফার্স্ট ম্যাথে ইউসি আমরা বের করছিলাম। ফার্স্ট ম্যাথে আমাদের ইউসি কত আসছিল? ফার্স্ট ম্যাথে আমাদের ইউসি আসছিল 140, রাইট? ইউসি আসছিল কত? 140 জুল। ফার্স্ট ম্যাথের অ্যান্সারই ছিল এটা, ইউসি আমার 140 জুল আসছিল। সো আমি ইউ এ জানি 0, ইউসি জানি 140, ডেল ডাব্লিউ সি এ আমার দরকার, তাই না? ডেল ডাব্লিউ সি এ আমার দরকার। খেয়াল করে দেখো, একটু আগের ম্যাথটার মতনই, খালি এখানে একটা টুইস্ট আছে, এখানে একটা ব্যাপার আছে। ডেল ডাব্লিউ সি এ ক্ষেত্রফল কোনটা? সি বিন্দু থেকে শুরু, এ বিন্দুতে শেষ, সি থেকে এতে আসছে কিন্তু এটা, ঠিক আছে? সি থেকে এতে, তাহলে সি থেকে নিচের দিকে একটা দাগ টান দিব, এ থেকে নিচের দিকে একটা দাগ টান দিব, টান দিলে এই যে ক্ষেত্রফলটা তৈরি হবে না এই জায়গায়, এই ক্ষেত্রফলটা যে তৈরি হবে, এই ক্ষেত্রফলটাই আমার কি? এই ক্ষেত্রফলটাই আমার কৃত কাজের মান। এটা কি ক্ষেত্রফল? একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল না? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কত? এইটা একটা বাহু, এইটা আরেকটা বাহু, রাইট? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, দ্যাট মিনস হাফ ইন্টু সমান্তরাল বাহু কি 10 প্লাস 30 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত? 3 মাইনাস 1, যে এটা 3 মাইনাস 1, ঠিক আছে? সো হাফ ইন্টু 10 প্লাস 30 আর 3 মাইনাস 1। এটাকে যদি আমি হিসাব করি, এটাকে আমি হিসাব করলে
40 আসবে মনে হয় না, 0.5 কাটাকাটি 40 আসবে, 40 জুল। তাহলে আমরা এইটাকেও পেয়ে গেলাম, এটা কত 40 জুল। একটা ব্যাপার আছে এই জায়গায়, একটা ব্যাপার আমাদের আছে যেটা আমরা এই জায়গাটার মধ্যে খেয়াল রাখতে হবে। খেয়াল করে দেখো আগের ম্যাথে কি ছিল, আগের ম্যাথে তুমি এ বি প্রসেসে কাজ করছো, এ থেকে বি তে গেছো, এ থেকে বি, এ এর আয়তন ছিল 1, বি এর আয়তন ছিল 3, দ্যাট মিনস তুমি কি করছো, আগের ম্যাথে প্রসারণ ছিল, আগের ম্যাথের ঘটনা ছিল প্রসারণ, প্রসারণ দেখে তুমি প্লাস ইউজ করছিলা ক্ষেত্রফলের মান। এই ম্যাথে তুমি কি করছো, সি থেকে এতে আসছো, সি এ না, এই যে সি এ, সি থেকে এতে আসছো, সো সি থেকে যদি এতে আসো দ্যাট মিনস আগে ছিল তুমি 3 এ, 3 থেকে আয়তন তুমি বানাইছো কত 1, কমে গেছে না আয়তনটা, সংকোচন হয়েছে না, সংকোচন হইলে এই জায়গায় ভ্যালু কি নিতে হবে, মাইনাস নিতে হবে, সংকোচন হইলে এই জায়গায় ভ্যালু কি নিতে হবে, অবশ্যই একটা মাইনাস নিতেই হবে, মাইনাস নিতেই হবে জায়গাটাতে একটা। সো এই জায়গায় তাহলে আমি কি পাবো, একটা -40 পাবো। সো -40 যদি আমি পাই তাহলে এখানে থাকতেছে আমার 0 - 140, দ্যাট মিনস -140 -40 ইকুয়াল টু দিয়ে আসবে কত, -180, -180 জুল। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, -180 জুল অ্যান্সার। এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও, এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। আগের ম্যাথে প্রসারণ ছিল তাই প্লাস হইছে ডেল ডাব্লিউ এ বি, এই ম্যাথে ডেল ডাব্লিউ সি এ সংকোচন তাই কি করছি, মাইনাস দিছি আমি, কেমন -180, ওকে। তাহলে এই ম্যাথে আমার অ্যান্সারটা কত, -180, ওকে ফাইন। তাহলে এবার আমাদের এই ম্যাথের লাস্ট অংশ যেটা ডি নাম্বার, সি নাম্বার পর্যন্ত আমরা করলাম, সি নাম্বার পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝছি। এই ম্যাথের লাস্ট অংশ যেটা ডি নাম্বার, ডি নাম্বারটা আমরা এখন করব, ডি নাম্বারটা আমরা এখন করব। ডি নাম্বারটা আমরা এখন করব, ওকে ফাইন। তাহলে এই ম্যাথের লাস্ট অংশ ডি নাম্বার আমরা এখন করব। তাহলে এবার চলে যাই আমরা ডি নাম্বার অংশ। তাহলে এই ম্যাথটা দেখলাম যে কেমনে করতে হয়, -180 আমার অ্যান্সার আসে, ঠিক আছে। ওকে, এবার ডি নাম্বার প্রশ্নটা একটু তুলে ফেলো, ডি নাম্বার প্রশ্নটা একটু তুলে ফেলো, একই উদ্দীপকের আরেকটা প্রশ্ন, ডি নাম্বার প্রশ্ন। এই একটা ম্যাথের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো অংশ কভার হয়ে যাচ্ছে। সম্পূর্ণ সাইকেল এ বি সি এ তে গ্যাস কর্তৃক কৃত কাজ কত, সম্পূর্ণ সাইকেল এ বি সি এ তে গ্যাস কর্তৃক কৃত কাজ কত। এখন ফুল সাইকেলের জন্য কৃত কাজ বের করতে বলছে, সম্পূর্ণ সাইকেল এ বি সি এ তে কৃত কাজ কত, দ্যাট মিনস এ বি সি এ সম্পূর্ণ সাইকেলে কৃত কাজ কত। আমরা জানি ফুল সাইকেলের জন্য বা আবর্ত প্রক্রিয়া কৃত কাজ নিতে হইলে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল না, বরং মাঝখানের ক্ষেত্রফলগুলো নিতে হয়। তো মাঝখানের ক্ষেত্রফলটা কি, একটা এটা একটা ত্রিভুজ, সো আমি লিখব ডাব্লিউ এ বি সি এ বা ডেল ডাব্লিউ এ বি সি এ ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ভূমি কত আমার 3 - 1, উচ্চতা কত আমার 30 - 10, তাই না। ভূমি হচ্ছে কত, এটা, আর উচ্চতা কোনটা, এটা, তাই না, উচ্চতা এটা। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা করি তাহলে এটা কাটাকাটি, তাহলে থাকবে কত 20। এখন আসবে এটা +20 না -20, এখন আসবে এটা +20 না -20। সাইকেলটা কি আমার, এই যে জিনিসটা আছে এ বি সি এ, এটা কি সাইকেল, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, এটা এমনি ঘুরতেছে না, এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না, এন্টি ক্লকওয়াইজ হলে ভাইয়া কি বলছি, মাইনাস ইউজ করতে। এন্টি ক্লকওয়াইজ বললে ভাইয়া কি ইউজ করতে বলছি, আবর্ত প্রক্রিয়ায় এন্টি ক্লকওয়াইজ হলে কি ইউজ করতে বলছি, মাইনাস ইউজ করতে বলছি। সো ডাব্লিউ এ বি সি এ -20, ওকে, -20 জুল, ফাইন। তাহলে এই হচ্ছে কি আমাদের এই ম্যাথটাও ডান। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। -20 অ্যান্সার কি হবে, -20। এখানেও একটা মাইনাস দিয়ে দিও, কেমন, এখানেও একটা মাইনাস দিয়ে দিও। তাহলে এই ম্যাথটা বুঝছো কিনা কমেন্টে জানাও। তোমাদের একটা কুইজ নিব, একটা কুইজ নিয়ে শেষ করে দিব আজকে, একটা কুইজ নিয়ে তোমাদের মধ্যে একটা কুইজ নিয়ে শেষ করে দিব, লাস্ট একটা কুইজ নিয়ে শেষ করে দিব তোমাদের আজকের ক্লাসে।
একটা কুইজ দেখি, এই যে আজকে ক্লাসে এতগুলো জিনিস পড়াইলাম, এই সবগুলো জিনিসই বোঝা যাবে যে আর একটা কুইজ যে কেউ পারছো কিনা। এই একটা কুইজের উপরে বোঝা যাবে যে আজকে ক্লাসটা তোমরা ভালো করে বুঝছো কিনা। একটা কুইজ নিয়ে তোমাদের তাহলে আজকে শেষ করে দিই। একটা কুইজ প্রবলেম দিয়ে আজকে শেষ করে দিই। এই প্রবলেমটা দেখলাম আমরা, এই প্রবলেমটা তাহলে আশা করি বুঝছি। একটা কুইজ প্রবলেম, এই প্রবলেমটা তোমাদের জন্য সময় শুরু হয়ে গেছে। দেখি এই প্রবলেমটা কারা করতে পারো। এই একটা প্রবলেম, এটাই লাস্ট প্রবলেম আজকের ক্লাসে, এটাই লাস্ট প্রবলেম আজকের ক্লাসে, এটাই লাস্ট প্রবলেম আজকের ক্লাসে। দেখি এই ম্যাথটা কারা কারা, এই ম্যাথটা কারা কারা পারো দেখি। লাস্ট প্রবলেম আজকের ক্লাসে, লাস্ট কুইজ আজকের ক্লাসে। দেখি ব্রেনটাকে খাটাও, এই জায়গায় কি হবে এটা, ব্রেনটাকে খাটাও। লাস্ট প্রবলেম আজকের আছে, দেখি ব্রেনটাকে খাটাও, কারা কারা আসলেই বুঝছো, এই জায়গায় প্রমাণ হয়ে যাবে। লাস্ট প্রবলেম আজকের ক্লাসে, দেখি কারা কারা বুঝছো, এই ম্যাথ প্রবলেমটাতেই প্রমাণ হয়ে যাবে। এটাই আজকের ক্লাসের লাস্ট প্রবলেম। পরের ক্লাসেও আমরা বেশ কিছু প্রবলেম করব, দেখি এই ম্যাথটা কারা কারা করতে পারো। পরের ক্লাসেও আমাদের এই রিলেটেড ম্যাথ থাকবে কিন্তু, ঠিক আছে? তো এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। লাস্ট প্রবলেম আজকের ক্লাসের এটা। কি বলা আছে, চিত্রের আবর্ত প্রক্রিয়ায় শোষিত তাপশক্তি বের করো। চিত্রের আবর্ত প্রক্রিয়ায় শোষিত তাপশক্তি বের করো। এখনো একটা অ্যান্সারও পাইনি, দেখি কারা কারা এই ম্যাথটা করতে পারো। লাস্ট প্রবলেম আজকের ক্লাসে। লাস্ট প্রবলেম আজকের ক্লাসে, দেখি এই ম্যাথ প্রবলেমটা কারা কারা করতে পারো। তানভিন তানহা অ্যান্সার দিছো 31.41 ইন্টু 10⁻³ জুল। আবির অ্যান্সার দিছো 0.47124। এন্ড যারা যারা করছো তারা প্রশ্নটা একটু তুলে ফেলো, তারপরে আমি ভাই এই প্রবলেমটা করি আজকে শেষ করে দিব। এই লাস্ট প্রবলেম আজকের আমাদের। সো ফিরোজ বলছো 0.9827, হাজারা আক্তার বলছো 314160 জুল। একটাও কিন্তু সঠিক অ্যান্সার পাইনি আমি এখন পর্যন্ত। আমার এখানে যে অ্যান্সার আসছে একটাও পাইনি, মাত্র একটা অ্যান্সার সঠিক পাইলাম এখন। তাহসিন ইসলাম সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ তোমাকে। সাদিয়া সিনথিয়া বলছো 15708 ইন্টু 10⁻³ হয় নাই। মারিয়া জান্নাত উত্তর দিছো 31.416 ইন্টু 10⁻6 হয় নাই। রাশেল মাহমুদ উত্তর হয় নাই 314160। রিয়ান উত্তর হয় নাই 40 দিছ। সাগর হয় নাই। তাহসিন ইসলাম 31.4, আর রিয়ান 40 হয় নাই। রিয়ান 40 লিখছ। সুহাদা আক্তার 3141 হয় নাই। রাকিবের হয়েছে, শরীফুল ইসলামের হয়েছে, পায়েল সাহার হয়েছে, রিয়াদ মিশকাতের হয়েছে। ওকে ফাইন, তাহলে চলো এই প্রবলেমটা আমরা দেখি। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি যারা যারা ভুল করছো, এমন না যে কনসেপ্ট পারো না দেখে ভুল করছো, কয়েকটা জায়গায় সিলি মিস্টেক করছো। প্রথমত আমাদের এখানে ব্যাপার হচ্ছে আবর্ত প্রক্রিয়ায় শোষিত তাপশক্তি বের করতে বলছে। দ্যাট মিন্স পুরো সাইকেলের জন্য ডেল কিউ বের করতে বলছে আমার কাছে। তো আমরা ফুল সাইকেলের জন্য যদি সূত্র লিখি, সূত্র কি লিখতাম? সূত্র লিখতাম যে এরকম ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, নাকি? ফুল সাইকেলের জন্য, তাই তো? ফুল সাইকেলের জন্য যদি ধরো এখানে আমরা কথার কথা একটা বিন্দু নিয়ে নিই, এ বিন্দু, এখানে কথার কথা একটা বিন্দু নিয়ে নিলাম এ বিন্দু। এই এ বিন্দুতে আমরা কি এই সাইকেলটা ঘুরে আবার এখানে আসবো না, আবার এখানে আসবো। তাহলে এই পুরো প্রক্রিয়ায় শেষ বিন্দু কোনটা? এ বিন্দু। আদি বিন্দু কোনটা? এ বিন্দু, তাই না? দুইটাই তো শেষ বিন্দু, নাকি? মানে এ থেকেই এতে আসছি, তাহলে শেষও এ আদিও। তাহলে এটার জন্য অভ্যন্তরীণ শক্তি যদি বের করি তাহলে কি করতে হতো? শেষ বিয়োগের শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি। এতক্ষণ ধরে যে ম্যাথগুলো যেভাবে করছি সেভাবেই, তাই না? সো শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, দ্যাট মিন্স কত আসে? 0 আসে। খেয়াল রাখো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, কথা প্রসঙ্গে বলে ফেললাম। আবর্ত প্রক্রিয়া দেখলেই বুঝতে হবে পুরো প্রক্রিয়ার জন্য ডেল ইউ 0।
পুরো প্রক্রিয়ার জন্য ডেল ইউ জিরো লিখে রাখো, ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাই দিলাম লাস্ট ম্যাথে। ডেল ইউ জিরো পুরো আবর্ত প্রক্রিয়ার জন্য ডেল ইউ জিরো। কেন? কারণ যেই বিন্দু থেকে, আবর্ত প্রক্রিয়া মানে কি, যে কোনো জায়গায় একটা বিন্দু নাও না কেন, ওই বিন্দু থেকে ঘুরে আবার ওই জায়গায় আসতে হবে না, এটাই তো আবর্ত প্রক্রিয়া। ঘুরে আবার আগের জায়গায় আসতে হবে না, আগের জায়গায় আসতে হবে। যত আবর্ত প্রক্রিয়া আছে যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ হইতে হবে। তাহলে শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, দুইটা বিন্দু একই, তার মানে ইউ এ মাইনাস ইউ এ, একই দুইটা জিনিস বিয়োগ গেলে কি আসবে? শূন্য আসবে। এটা একটা মুখস্থের মতন জিনিস, ডিরেক্টলি ম্যাথগুলোতে ইউজ করা যায়। আবর্ত প্রক্রিয়া দেখছো, দেন আবর্ত প্রক্রিয়ার জন্য, পুরো প্রক্রিয়ার জন্য ডেল ইউ জিরো বলে দিতে পারো। দ্যাট মিনস ডেল ইউ এর ভ্যালু কত? ডেল ইউ এর ভ্যালু জিরো। এটা একটা কনসেপচুয়াল জিনিস কিন্তু শিখা গেলাম লাস্ট ম্যাথে, পরের ক্লাসে এই জিনিসগুলো ধরবো। ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তার মানে আমি এই ম্যাথে ডেল ডাব্লিউ বের করতে পারলেই ডেল ইউ চলে আসবে। এবার আসি ডেল ডাব্লিউ আমি বের করতে চাই, এই ম্যাথে ডেল ডাব্লিউ আমি বের করতে চাই। প্রথমত এটা কি প্রক্রিয়া? একটা আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়ায় কৃতকাজ কি হয়? কৃতকাজ হয় এই আবর্ত প্রক্রিয়ার ভেতরে যে ক্ষেত্রফলটা আছে সেটা, মানে এই যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা, এইটা হচ্ছে কৃতকাজ, রাইট? এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার কি? কৃতকাজ, তাই তো? সো এই মাঝখানের ক্ষেত্রফলটা কি শেপ? এটা একটা উপবৃত্ত শেপ। উপবৃত্ত শেপের জন্য ভাইয়া ফর্মুলা শিখাইছি। আমার কি লাগবে? আমার এখান থেকে অর্ধেকটা লাগবে, এখান থেকে অর্ধেকটা লাগবে। ফর্মুলা হচ্ছে পাই এ বি, রাইট? এটা এ, এটা বি, সো পাই এ বি। তাহলে আমি লিখবো পাই এ বি। তাহলে পাই থাকবে পাই এর মতন। এ আসলে কোনটা? এই দুইটার অর্ধেক না, এই দুইটা বিয়োগ করলে যেটা আসবে এটা আসবে 2a, এটা আসবে কি 2a, এটারও অর্ধেক নিতে হবে। তাহলে আমি একবারে লিখি, একবারে লিখলে কি লিখবো? 3 মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, একবারে 10 টু দি পাওয়ার 5 কমন নিছে। আমার উচিত ছিল 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লেখা, বিয়োগ দিয়ে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লেখা। তাহলে এই দুইটার মাঝখানে মানে 2a আসতো, এটারে 2 দিয়ে ভাগ দিলাম, কেন? এ চলে আসবে। তাহলে এইটা আমার কি? এ। এই উপরের অংশটা ছিল 2a, 2 দিয়ে ভাগ দিছি, এটা চলে আসলো এ। 2a কোনটা? এতটুকটা। এ কোনটা? এতটুকটা, অর্ধেকটা। কেমন? এবার আসবো বি। বি কেমনে? খেয়াল করে দেখো, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে ভুল করছে এই জায়গায়। এটার এককটা কি? সেন্টিমিটার কিউব। আমার এককটা কিসে লাগে? মিটার কিউবে লাগে, আয়তনের একক, আর প্যাসকেলের লাগে কি? চাপের একক। এটা প্যাসকেলই ছিল, নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল, সমস্যা হয়নি। এটা আমার সেন্টিমিটার কিউবে আছে, দ্যাট মিনস এটা আসলে 100 সিসি বা সেন্টিমিটার কিউব, এটা আসলে 300 সিসি বা সেন্টিমিটার কিউব। এগুলোকে যদি মিটার কিউবে নিতে হয়, 100 সিসি 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব কত মিটার কিউবের সমান? মুখস্থ রাখতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউবের সমান। 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউবের সমান। তাহলে এটা আসলে 100 লেখা উচিত না, লেখা উচিত 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব, 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। এই দুইটা বিয়োগ করলে আমি কারে পাবো? এই দুইটা বিয়োগ করলে আমি কারে পাবো? পাবো হচ্ছে 2b কে। আমার 2b দরকার নেই, আমার দরকার b। তাহলে আমি লবে 2b লিখি। 2b কি করতাম? 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বিয়োগ 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাই না? 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বিয়োগ 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আমি একবারে কমন নিয়ে লিখলাম 10 টু দি পাওয়ার মাইনাস 6 কে এইভাবে, ঠিক আছে? 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বিয়োগ 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, একবার লিখলাম 300 মাইনাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে আমি আসলে এই দৈর্ঘ্যটা পাইছি, মানে 2b পাইছি। 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, ভাগ দিলে আমি কারে পাইছি? ভাগ দিলে আমি এটা পাইছি, অর্ধেক এইটুকুটারে পাইছি, ঠিক আছে? তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেটরে বসাই দিই, তাহলে দেখো কি আসে। ক্যালকুলেটরে বসাই দিই যদি, তাহলে 2 ইন্টু, আচ্ছা এটা একবার 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে কত? 200 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বাই 2, 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটা আমার আসছে একবারে হিসাব করলে 10 পাই, 10 পাই, পাই জানি 3.1416, দ্যাট মিনস এটা আমার কত আসে? 31.4। যারা 10 পাই অ্যান্সার দিছো বা 31.4 অ্যান্সার দিছো তারা কারেক্ট। হ্যাঁ, তাহলে এখন এই জিনিসটাই তো এই জায়গায় বসবে 31.4। তাহলে অতএব ডেল কিউ কত? এই জিনিসটা বুঝছো সবাই? এই জিনিসটা বুঝছো সবাই? যারা যারা 31.4 অ্যান্সার দিছো তারা কারেক্ট। এখানে একটা জিনিস বোঝার আছে, এটা কি প্রক্রিয়া? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আবর্ত প্রক্রিয়া হলে প্লাস মাইনাস দেখতে হয়, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? প্লাস, দ্যাট মিন্স এখানে এটা প্লাসই থাকবে। যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে এখানে কত বসাইতে হতো? মাইনাস বসাইতে হতো। এখানে কত বসাইতে হতো? মাইনাস বসাইতে হতো। এখানে বসাইতে হতো মাইনাস, ঠিক আছে? ক্লকওয়াইজ বলে প্লাস বসছে। এই ম্যাথটার মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো এন্ড আজকের ক্লাসের ম্যাথগুলো সব বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমাদের কিন্তু আরো বেশ কিছু ম্যাথ করবো নেক্সট ক্লাসে। আমি ভাবছিলাম পুরোটা শেষ হয়ে যাবে, বাট আরো বেশ কিছু ম্যাথ পরের ক্লাসে থাকবে। পরের ক্লাস করার আগে অবশ্যই আজকের ক্লাসটা ভালো করে দেখে আসতে হবে। এই ম্যাথগুলা বুঝছো কিনা? আজকের ক্লাসে যা যা ম্যাথ পড়াইছে বুঝছো কিনা বলো?
এসডি রাহুল বলছো বুঝছি, জাহিদ হাসান বলছো বুঝতে পারছি। ওকে, তাহলে এই টাইপের যে ম্যাথগুলা যেগুলো করাইলাম এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ দেখবো। আজকের ক্লাসের ম্যাথগুলো মাস্ট বি দেখে নিতে হবে নেক্সট ক্লাস করার আগে, ঠিক আছে? নেক্সট ক্লাস করার আগে একটা রিমাইন্ডারও দেখে আমি দিয়ে দিব। তাহলে আজকের ক্লাসের যে স্লাইডটা ছিল এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কেমন? তারপরও বলি ভাইয়া যেগুলো ক্লাসে লিখে করাই সেগুলো কিন্তু স্লাইডে থাকবে না, সেগুলো তাই তোমরা ক্লাসের সাথে সাথে তুলে ফেলবা, ঠিক আছে? ভাইয়া যেগুলো লিখে করাই ওগুলো ক্লাসে থাকে না, তাই এগুলো তুলে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে এই টাইপের ম্যাথগুলা কিন্তু হ্যাঁ বেশিরভাগই ভুল করছে। এমডি সাগর বলছে আমরা সব জানতাম, শুধু সেন্টিমিটার থেকে মিটার কিভাবে আনে তা ভুলে গেছিলাম। হ্যাঁ বেশিরভাগই সবাই জানতো, কনসেপ্ট নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, কনসেপ্ট সবাই সব জানতো, জাস্ট সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নেওয়া এটা নিয়ে হয়তো অনেকে ভুল করতে পারে। তাই এখানে কিন্তু এটা কিন্তু শিক্ষার জিনিস, এগুলা দেখে নিতে হবে। ক্ষেত্রফল কৃতকাজ বুঝলাম, কিন্তু ক্ষেত্রফলের এখানে এই যে পি গুলা প্যাসকেলে বসাইতে হবে, ভি গুলা মিটার কিউবে বসাইতে হবে, তাইলেই অ্যান্সার পাবো কি জুলে, কেমন? ওকে, তাহলে আমরা শাহাদ খান বলছে কিছু কোশ্চেন দেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরীক্ষা নিব আলাদা করে এই জিনিসগুলোর উপরে, তাহলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গাটার মধ্যেই শেষ করতেছি। পরের ক্লাস করার আগে অবশ্যই এই ক্লাসের জিনিসগুলো ভালো করে দেখে নিতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে। তাহলে অ্যান্ড সবাই আরেকটু মনোযোগী হও, এই ব্যাচ থেকে আরেকটু ভালো হওয়া উচিত আমার মনে হয় পারফরমেন্স, কারণ এতগুলো মানুষের সাপেক্ষে ক্লাসের স্টুডেন্ট কিন্তু অনেক কম থাকো। অ্যান্ড যারাই মিস করতেছো ক্লাসগুলো তারা অ্যাকচুয়ালি একটা জিনিস হারাচ্ছ আর কি জীবন থেকে। এই টাইপের ম্যাথগুলো খুবই কাজে দিবে। অ্যান্ড দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে তুমি এই ম্যাথগুলো যদি ভালো করে করতে পারো, তোমার তাপগতিবিদ্যার টেস্ট পেপার বা অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক হাতে নিবা, দেখবা সবই পারো। আল্লাহর রহমতে এমন হবে না যে তুমি পারো না, সব কিছুই পারবা। এরপর এই ক্লাসগুলো করার পরে টেস্ট পেপার অ্যান্ড অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক দুইটাই কভার হয়ে যাবে। তুমি যদি জাস্ট হাতে নাও, হাতে নিয়ে দেখবে যে মোটামুটি সবই পারো, না পারার কিছুই থাকার কথা না যদি ক্লাসগুলো ভালোভাবে বুঝে থাকো। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।